কি জানো, নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদের এই ফ্রি ক্লাসটা করে তুমিও 30,000 টাকা প্রাইজ মানি জিতে নিতে পারো। সেটার জন্য তোমাকে কি করতে হবে, দেখো তুমি এই ক্লাসটা নিশ্চয়ই করতেছো এই যে 7 মান্থস বায়োলজি এই পেজটাতে, রাইট? এই যে দেখো এটা হচ্ছে পেজ 7 মান্থস বায়োলজি। তোমরা এটা লিখে ফেসবুকে সার্চ দিলে এটা চলে আসবে। এই 7 মান্থস বায়োলজি পেজে যেখানে তুমি অ্যাকচুয়ালি এই ভিডিওটা দেখতেছো, সেখানে কমেন্ট বক্সে তোমার যত বেশি ফ্রেন্ডকে তুমি মেনশন দিবা তার দ্বিগুণ পরিমাণ প্রাইজ মানি হচ্ছে তোমাকে দেয়া হবে। সো তুমি যদি তোমার 50 জন ফ্রেন্ডকে মেনশন দাও এই ভিডিওতে, তাহলে তোমার প্রাইজ মানি হয়ে যাবে কত, 100 টাকা। এরকম 14টা ভিডিও আসবে। 14টা ভিডিওতে তুমি যদি এরকম 50 জন করে তোমার 700 ফ্রেন্ডকে মেনশন দাও, এবং 700 ফ্রেন্ড বলে অনেকে ভয় পেয়ে যাও না, তুমি প্রথম ক্লাসে যে 50 জন ফ্রেন্ডকে মেনশন দিছো, বাকি সবগুলো ক্লাসে ওই 50 জন ফ্রেন্ডকে মেনশন দিলেও কিন্তু হবে। সো তুমি যদি 14টা ক্লাসে মোট 50 জন করে ফ্রেন্ডকে মেনশন দাও, তাহলে হয়ে যাবে মোট 1400 টাকা প্রাইজ মানি। সো শুধুমাত্র ফ্রেন্ডদের এই ভিডিওর কমেন্ট বক্সে মেনশন দিয়ে তুমি 1400 টাকা প্রাইজ মানি পাইতে পারো, এবং এরকম করে আমরা মোট 20 জনকে প্রাইজ মানি দিব প্রায় 20,000 টাকা। এরপর যাদের হচ্ছে এত ফ্রেন্ড নাই, বলতে হইতেই পারে যে ভাইয়া আমার তো এত ফ্রেন্ড নাই, আমি কিভাবে প্রাইজ মানি পাবো? তোমাদের জন্য হচ্ছে মোট 10,000 টাকা প্রাইজ মানি আছে। সেটা কিভাবে, তুমি যদি এই ক্লাসটা করার পরে এই ক্লাসে আমি যেই ছন্দ নেমোনিকগুলো শিখাইছি তার মধ্যে থেকে তুমি যদি মেয়ে হও, তাহলে 10টা নেমোনিক খাতায় লিখে তুমি এই গ্রুপে জমা দিবা। দেখো গ্রুপ, কিন্তু এটা কিন্তু গ্রুপ 7 মান্থস গাইডেন্স ফর এসএসসি এইচএসসি। এই গ্রুপে রাকিব ভাইও আছে, এই যে আবিদা আপু আছে, তোমাদের আবিদা আমার ব্যাচমেট। আচ্ছা, সো এই গ্রুপে তুমি কি করবা, চ্যাপ্টার 7 এই হ্যাশট্যাগটা দিয়ে তুমি 10টা নেমোনিক সহ নোটটা জমা দিবা। অথবা তুমি যদি ছেলে হয়ে থাকো, তাহলে 10টা নেমোনিক মুখস্থ করে ভিডিও করে তুমি হচ্ছে এই গ্রুপে জমা দিবা। এইরকম যারা হচ্ছে 14টা ক্লাসেরই নেমোনিক অথবা ছন্দ 10টা করে লিখে অথবা ভিডিও করে এই গ্রুপে জমা দিবে, তাদের মধ্য থেকে 10 জনকে আমরা দিব মোট 10,000 টাকা। এবং এই নোট কন্টেস্টে যে ফার্স্ট হবে সে পাবে 3,000 টাকা, যে সেকেন্ড হবে সে পাবে 2,000 টাকা, যে থার্ড হবে সে পাবে 1,000 টাকা, ফোর্থ থেকে সিক্স পর্যন্ত সবাই পাবে 500 টাকা করে প্রাইজ মানি। ওকে, সো নোট কন্টেস্টে কিন্তু প্রাইজ মানি বেশি, ঠিক আছে? বাট যারা মেনশন দিতে চাও, যাদের অনেক ফ্রেন্ড, তাদের জন্য কিন্তু মেনশন কন্টেস্টেও প্রাইজ মানি বেশ ভালো, এবং তোমরা কিন্তু অনেকজন প্রাইজ পাচ্ছ, এখানে কিন্তু 20 জন প্রাইজ পাচ্ছ। এবং তোমরা যদি অনেক বেশি ইন্টারেস্টেড থাকো, তাহলে প্রাইজ মানিটা আরো বাড়তে পারে ইনশাল্লাহ, ঠিক আছে? সো তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করো, এই ভিডিওর নিচে ফ্রেন্ডদেরকে মেনশন দাও, এবং এই ক্লাসের নোটটা করে হচ্ছে 7 মান্থস গাইডেন্স ফর এসএসসি এইচএসসি এই গ্রুপে জমা দাও। সো এই ক্লাসটা অনেক ইন্টারেস্টিং হবে। ইন্টারেস্টিং এই কারণে বলতেছি, এই ক্লাসে আমি তোমাদের শুধু স্লাইডই পড়াবো না, বরং আমার এই স্লাইডের মধ্যে বইয়ের কোন অংশ থেকে আমি পড়াচ্ছি সেই জিনিসটাও তোমাদের ম্যাচ করে দিব, ঠিক আছে? বাট আমি বই খুব বেশি দেখাবো না, কারণ ওই যে একটা কথা আছে না, আমার ক্লাস যদি তুমি করো তাহলে তুমি ক্লাসের পরে দেখবো অটোমেটিক্যালি বইয়ের ভেতরে যেসব লাইন আছে তুমি সব পারতেছো এমসিকিউ, ঠিক আছে? সো লেটস স্টার্ট নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ। এই যে এখান থেকে আমরা হচ্ছে স্টার্ট করতেছি। দেখো জিমনোস আর স্পার্মোস এই দুইটা ওয়ার্ড মিলে তৈরি হয়েছে জিমনোস্পার্ম বা নগ্নবীজি উদ্ভিদ। এই কথাটা আমাদের প্যাচ লেগে যায় যে জিমনোস্পার্ম মানে অ্যাঞ্জিওস্পার্ম, কোনটা নগ্নবীজি উদ্ভিদের ইংরেজি, কোনটা আবৃতবীজির ইংরেজি। তাহলে দেখো আমরা খুব সহজে মনে রাখতে পারি, জিমনোস মানে হচ্ছে নগ্ন। এখন জিমের মধ্যে মানুষ কি যায়, নগ্ন অবস্থায় যায় না, একটা চাড্ডি পরে চলে যায়। সো জিমনোস মানে হচ্ছে নগ্ন, আর নগ্নবীজি ইংরেজি হচ্ছে জিমনোস্পার্ম। এইবার উদ্ভিদ বিজ্ঞান পড়লে আমরা কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, তাই না? অনেক কঠিন লাগে, খুব বিরক্ত লাগে। সো এই জন্য উদ্ভিদ বিজ্ঞান আবিষ্কার করছে হচ্ছে, উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে বিজ্ঞানী থিওফ্রাস্টাস। ওর নামের মধ্যে ফ্রাস্টাস আছে, সো ও যেটা আবিষ্কার করবে সেটা তো ফ্রাস্টাস টাইপেরই হবে। এবার ও এই যে উদ্ভিদ বিজ্ঞান আবিষ্কার করছে, এটা সে কোন বইয়ের মধ্যে লিখছে হচ্ছে এনকোয়ারি ইনটু প্ল্যান্টস। যেহেতু সে উদ্ভিদ বিজ্ঞানের জনক, তাহলে সে কি করছে, প্ল্যান্টস নিয়ে এনকোয়ারি করছে। এনকোয়ারি মানে গবেষণা, ঠিক আছে? প্ল্যান্ট মানে হচ্ছে উদ্ভিদ, এটা তো নিশ্চয়ই জানো এইচএসসি লেভেলে যেহেতু আমরা পড়তেছি। আচ্ছা, এবার দেখা হচ্ছে আবৃতবীজি, এটার ইংরেজি হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। কিভাবে, আতে আবৃত, এতে অ্যাঞ্জিও, ঠিক আছে? এবার নর্মালি উদ্ভিদের সংখ্যা এগুলো আমাদের জানতে হয় না, বাট বাংলাদেশে এবং শুধুমাত্র বাংলাদেশে যে উদ্ভিদ আছে এই উদ্ভিদগুলোর সংখ্যা হচ্ছে আমাদেরকে জানা লাগবে। কোনো একটা প্রাণী বা উদ্ভিদ যদি বাংলাদেশে কয়টা আছে বলে, তাহলে সেটা জানা লাগবে। বাংলাদেশে আবৃতবীজি উদ্ভিদ 4,000টা, নগ্নবীজি উদ্ভিদ হচ্ছে 5টা। এবার আমরা দেখব হচ্ছে বাংলাদেশে যে নগ্নবীজি উদ্ভিদ আছে, বাংলাদেশের নগ্নবীজি উদ্ভিদ, এগুলো কি কি বৈশিষ্ট্য আছে। ওকে,
সো পোডোকার্পাস নেরিফোলিয়াস, এটার আরেকটা নাম হচ্ছে বাঁশপাতা এবং এটা পাওয়া যায় চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটে। তাহলে দেখো পোডোকার্পাস নেরিফোলিয়াস, এটার আরেকটা নাম বাঁশপাতা, পাওয়া যায় চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটে। তাহলে এটা আমরা কিভাবে মনে রাখবো? ন্যাড়া চকশির বাঁশতলায় যায় না। যে ন্যাড়া মানুষ সে কখনো বাঁশতলায় যায় না, ঠিক আছে? বেলতলা বা ভুলে যাওয়া হয় না, হচ্ছে বাঁশতলা। এখনকার যুগ হচ্ছে বাঁশতলার যুগ। তাহলে ন্যাড়া থেকে নেরিফোলিয়াস। চকসি, চকসি চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটে পাওয়া যায়। বাঁশতলা মানে হচ্ছে এটার আরেকটা নাম বাঁশপাতা। নেক্সট, এবার মনে চায় নগ্ন করে লাঠি দিয়ে পিটায় লম্বা করে ফেলি। যখন তোমরা হচ্ছে বোটানি পড়তে চাও না, বোটানি ক্লাস করতে চাও না, তখন কি মনে হয়? মনে হয় নগ্ন করে লাঠি দিয়ে পিটায় লম্বা করে ফেলি। এগুলো হচ্ছে বাদ বাকি যে সকল আমাদের হচ্ছে আছে বাংলাদেশের মধ্যে নগ্নবীজি উদ্ভিদ আছে সেগুলো কি কি? মনে দিয়ে মন্টেনাম, নগ্ন দিয়ে নগ্নবীজি, লাঠি দিয়ে ল্যাটিফোলিয়াম, পিটাই দিয়ে হচ্ছে নিটাম, পিটা নিটা, আর লম্বা মানে হচ্ছে অবলঙ্গাম, লং মানে লম্বা। এবার দেখো এই যে এই মন্টেনাম, ল্যাটিফোলিয়াম, অবলঙ্গাম, এই তিনটাই হচ্ছে নিটামের প্রজাতি। তার মানে এটার ফুল নাম হচ্ছে নিটাম মন্টেনাম, এটার ফুল নাম নিটাম ল্যাটিফোলিয়াম, এটার ফুল নাম হচ্ছে নিটাম অবলঙ্গাম। ওকে, এবার চলে আসো হচ্ছে নেক্সট। আচ্ছা, এবার আমি তোমাদেরকে দেখাই এখানে কি কি পড়ানো হইলো। এই যে পোডোকার্পাস নেরিফোলিয়াস বাঁশপাতা নামে পরিচিত। এই যে নিটামের 2 থেকে 3টি প্রজাতি আছে, কি কি? নিটাম, মন্টেনাম, অবলঙ্গাম, ল্যাটিফোলিয়াম। হইছে? তাহলে বইয়ের মধ্যে যা আছে স্লাইডের মধ্যে তা তোলা আছে। ওকে ফাইন, নাইস। এবার আমরা দেখবো হচ্ছে এই যে এই পার্টটা, নগ্নবীজি উদ্ভিদের বিভাগ সমূহ। এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট হচ্ছে এইচএসসি পরীক্ষার জন্য। সো আমরা নগ্নবীজি উদ্ভিদের যে 4টা বিভাগ আছে এভাবে মনে রাখবো। জিঙ্কো, সাইকাডো, নিটো, কনিফেরো। কি বলছি? জিঙ্কো, সাইকাডো, নিটো, কনিফেরো। এবার সবার সাথে তুমি যদি ফাইটা অথবা উদ্ভিদ অ্যাড করে দাও তাহলে এই বিভাগের নাম হয়ে যাবে জিঙ্কো ফাইটা, সাইকাডো ফাইটা, নিটো ফাইটা, কনিফেরো ফাইটা। নাইস। এবার আমরা এই স্লাইডটাতে দেখব যে আমাদের জিঙ্কো এবং সাইকাডো, জিঙ্কো, সাইকাডো, নিটো, কনিফেরো, আমি ইচ্ছা করে সিরিয়ালি লিখছি, ঠিক আছে? এবার জিঙ্কো, সাইকাডো, আমি কিন্তু বারবার বলতেছি বেসিক জিনিসটা মনে রাখো, জিঙ্কো, সাইকাডো, নিটো, কনিফেরো। এরপরটা আমরা দেখতেছি। জিঙ্কো, সাইকাডো এই দুইটার শুক্রাণু হচ্ছে ফ্লাজেলা যুক্ত। জিঙ্কো, সাইকাডো এই দুইটার শুক্রাণু হচ্ছে ফ্লাজেলা যুক্ত। সো এই দুইটার শুক্রাণু তাহলে অফকোর্স কি হবে? ফ্লাজেলা বিহীন। তাহলে এই দুইটার শুক্রাণু ফ্লাজেলা যুক্ত, এই দুইটার শুক্রাণু হচ্ছে ফ্লাজেলা বিহীন। এইবার এই জিঙ্কো ফাইটা বা জিঙ্কো থেকে আমাদের কি মনে রাখতে হবে? জাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে জিঙ্কো বাইলোবা নামক একটা জীবন্ত ফসিল পাওয়া যায়, ঠিক আছে? তাহলে দেখো জিঙ্কো বাইলোবা এটা একটা জীবন্ত ফসিল, আমরা ওর নামের মধ্যেই দেখতে পাই, জিতে জি আর বাইতে বি, তার মানে কি জীবন্ত ফসিল, তাই না? জিবি, জীবন্ত ফসিল, বোঝা গেছে? ওকে, জীবন্ত ফসিল কি এটা আমরা জানি। অনেক আগের যদি কোনো উদ্ভিদ এখনকার পৃথিবীতে পাওয়া যায় তাইলে সেটাকে বলা হয় জীবন্ত ফসিল। তার মানে এই উদ্ভিদের জাত ভাই যারা আছে এরা সবাই মারা গেছে, বাট শুধুমাত্র এই উদ্ভিদটাই বেঁচে আছে, এটার বলা হয় জীবন্ত ফসিল। আচ্ছা, এবার এই সাইকাডোফাইটা, এই সাইকাডোফাইটা থেকে আমরা এখানে কিছুই পড়বো না, কারণ আমাদের সাইকাস নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা আছে। তো আমরা জাস্ট মনে রাখবো সাইকাডোফাইটার উদাহরণ হচ্ছে এখানে সাইকাস। নেক্সট, এবার আমরা দেখবো হচ্ছে এই যে নিটো, নিটোফাইটা যা আছে সেটা নিয়ে এই স্লাইডের মধ্যে আলোচনা করা হয়েছে। এখন নিটোফাইটা নিয়ে যদি তুমি মনে রাখতে চাও তাহলে নিটো থেকে নটি, নটি মানে কি? অনেক দুষ্ট। আবার বাংলায় নটি মানে হচ্ছে যে নাচে, আমরা এখানে ইংলিশ নামটা নিব, নটি মানে দুষ্ট। তাহলে নটি নামের ওয়েল ইফেক্টে 2টা পাতা ভেসে যায়। তোমরা এরকম শুনছো যে একটা গল্প শুনছো যে একজনের নাম নিয়ে পাথর ভাসানো হয়েছে নদীতে এবং ওই নামের ভারে হচ্ছে পাথরটা চলে গেছে, এরকম গল্প আছে না? সো এরকম নটি নামের ওয়েল ইফেক্টে, মানে নটি নাম নিয়ে একটা ওয়েল ইফেক্ট দেওয়া হয়েছে, এই এফেক্টে কি হয়েছে? 2টা পাতা ভেসে যাইতেছে। এবার দেখো নিটোফাইটা, এটার হচ্ছে নটি, নটি মানে নিটাম বা নিটোফাইটা, এবং নামের মধ্যে দেখো নিটো আছে, তার মানে এটার উদাহরণ কি হবে? নিটাম। আর এখানে সাইকাডো আছে, তাহলে উদাহরণ কি হবে? সাইকাস। জিঙ্কো আছে, তাহলে উদাহরণ কি হবে? জিঙ্কো। ওকে, আবার এখানে কনিফেরও আছে, তাহলে উদাহরণ কি হবে? কনিফার। সিম্পল। এবার নামের, নামের মানে হচ্ছে নামিবিয়া মরুভূমিতে পাওয়া যায়, কি পাওয়া যায়? ওয়েলউইচিয়া নামক একটা উদ্ভিদ পাওয়া যায়, ঠিক আছে? নামিবিয়া মরুভূমিতে ওয়েলউইচিয়া নামক একটা উদ্ভিদ পাওয়া যায়, এবং এই উদ্ভিদটার পুংকোণ যেটা, এটা হচ্ছে ফুলের মতো। ওয়েলউইচিয়ার পুংকোণটা হচ্ছে ফুলের মতো। এবার ইফেক্টে, ইফেক্ট মানে হচ্ছে ইফেড্রা, ইফেড্রা কি? ইফেক্টে 2টা, তাহলে ইফেক্টের পরে 2টা আছে, তার মানে ইফেড্রাতে হচ্ছে দ্বিনিষেক দেখা যায়, 2টা মানে দ্বিনিষেক। এরপর পাতা ভেসে যায়, দেখো পাতা হচ্ছে আবৃত বীজির মতো, ঠিক আছে? পাতা ভেসে যায়,
পাতা ভেসে, এই যে ভেসে, ভেসেল পাওয়া যায় হচ্ছে আবৃতবীজী উদ্ভিদে, তাহলে পাতা ভেসে যায়, পাতাটা হচ্ছে কিসের মতো? আবৃতবীজী উদ্ভিদের মতো, এই জন্যই হচ্ছে এখানে পাতার কথাটা তোলা হয়েছে। ওকে, তাহলে আমরা নিটোফাইটা বুঝলাম। এবার আসো কনিফেরোফাইটা। কনিফেরোফাইটা মনে রাখবা, যত বড় বড় জিনিস আছে সব হচ্ছে কনিফেরোফাইটা, সবচেয়ে উঁচু, সবচেয়ে বড়, সবচেয়ে প্রাচীন। তাহলে সবচেয়ে উঁচু কি? সেকুয়া সেম্পারভিরেন্স। সবচেয়ে বড় বন কোথায় আছে? রাশিয়া সবচেয়ে বড় দেশ, সুতরাং সবচেয়ে বড় বন তার মধ্যেই থাকবে। এবং রাশিয়ার মধ্যে যে বনটা আছে এটার নাম কি হবে বলো? কনিফেরোফাইটা দিয়ে যেহেতু বন, তাহলে কি কনিফার বন। এবার সবচেয়ে প্রাচীন বয়স্ক, সবচেয়ে প্রাচীন বা বয়স্ক উদ্ভিদ, এটার নামের সবকিছু ব দিয়ে। এটা হচ্ছে সবচেয়ে বয়স্ক, এটা হচ্ছে সবচেয়ে বয়স্ক বৃক্ষ, এটার নাম হচ্ছে ব্রিসল কোন পাইন। এবং এটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় হচ্ছে আমেরিকার নাভাদা ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। আমেরিকার হচ্ছে কয়টা স্টেট আছে? আমেরিকার অঙ্গরাজ্য মনে হয় 50টা না 51টা আছে, 50টা আছে মোস্ট প্রবাবলি। সো ওই 50টা স্টেটের মধ্যে 2টা হচ্ছে নাভাদা ও ক্যালিফোর্নিয়া। এই 2টা অঞ্চল মিলায় হচ্ছে এই একটা গাছ পাওয়া যায় শুধু, ঠিক আছে? একটাই গাছ 2টা অঞ্চল জুড়ে আছে। সো আমাদের এই যে এই পার্টটুকু কমপ্লিট, এই পার্টটুকু কমপ্লিট। এবার চলে আসা হচ্ছে বিশ্বের সর্বোচ্চ 3টি বৃক্ষ প্রজাতি। এখান থেকে আমাদের কি জানা লাগবে? এখান থেকে জাস্ট আমরা হচ্ছে এখানে জানবো যে শেষে ইউর রোগ সারবে ফাগুনে। শেষে হচ্ছে ধরো চাইনিজ ভাষায় যে শিক্ষাগুরু আছে, যে শিক্ষক, তাকে বলা হয় শেষে। তো শেষে ইউর রোগ সারবে ফাগুনে, তোমার শেষে বা শিক্ষকের কোনো একটা ডিজিজ হয়েছে, তার যে রোগটা এটা সেরে যাবে কখন? ফাগুন মাসে। এটা হচ্ছে সবচেয়ে উঁচু 3টা বৃক্ষ। তাহলে দেখো কি কি আছে। সে দিয়ে হচ্ছে সেকুয়া এবং সে দিয়ে হচ্ছে সেম্পারভিরেন্স। তার মানে সেকুয়া সেম্পারভিরেন্স এটা একটা উঁচু বৃক্ষ। দেন ইউর দিয়ে ইউক্যালিপটাস, রোগ দিয়ে হচ্ছে রেগনাস। ঠিক আছে, তাহলে ইউক্যালিপটাস রেগনাস এইটা হচ্ছে আরেকটা উঁচু বৃক্ষ। সারবে ফাগুনে, সারবে দিয়ে সরিয়া, ফাগুনে দিয়ে ফ্যাগুসিয়ানা। ফাগুনে মানে ফ্যাগুসিয়ানা। সো এখানে একটা উদ্ভিদের নাম, এখানে একটা উদ্ভিদের নাম, এখানে একটা উদ্ভিদের নাম। এগুলো হচ্ছে সবচেয়ে উঁচু বৃক্ষ। আমরা শিক্ষককে কি মনে করি? সবচেয়ে উঁচু স্তরে মনে করি না, এই জন্য সবচেয়ে উঁচু বৃক্ষ হচ্ছে এগুলো। ঠিক আছে, শেষে মানে শিক্ষক। ওকে নাইস। এইবার চলে আসা হচ্ছে জায়ান্ট সেকুয়া। এটার আরেকটা নাম হচ্ছে সেকুয়া জাইজান্টিয়াম। নামের মধ্যেই বুঝে যায়, এখানে জায়ান্ট আছে, ওখানে জাইজান্টিয়াম আছে। মানে আমি একদম মিনিট ডিটেলস তোমার এখানে যা যা হচ্ছে জানা লাগবে সবকিছুই দেখাই দিতেছি। ঠিক আছে, তো আমরা জায়ান্ট সেকুয়া দেখলাম, এই যে সেকুয়া গাইগান্টিয়াম, এটা হচ্ছে 96.3 মিটার। এবার আমরা দেখবো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নগ্নবীজী উদ্ভিদের যে বৈশিষ্ট্যটা আছে। সো নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, এতগুলো বৈশিষ্ট্য আমাদের জানা লাগবে না, আমরা জাস্ট এই স্লাইডের মধ্যে নগ্নবীজী উদ্ভিদের সব বৈশিষ্ট্য শিখে ফেলবো। তো তোমরা এখানে অবশ্যই অবাক হচ্ছ যে ভাইয়া এখানে 1, 1, 11, 8, 9 এগুলো লিখে রাখছে কেন? এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের এই যে বইয়ের মধ্যে যে বৈশিষ্ট্যের পয়েন্টটা আছে না, সেই পয়েন্টটা হচ্ছে এইখানে লেখা আছে। ঠিক আছে, ওকে। সো এখানে আমরা দেখতেছি সবচেয়ে বেশি পয়েন্ট আছে এই ছবিটার মধ্যে। সো এই ছবিটা আমি আগে একটু ডিসক্রাইব করি। এটা হচ্ছে একটা উদ্ভিদের ডিম্বক। ডিম্বক মানে কি? ডিম্বক হচ্ছে উদ্ভিদের ফুলে যে জিনিসটা থাকে। ধরো এটা হচ্ছে একটা ফুল, দ্য বোর্ড ইজ ইনক্রেডিবল স্লো, বোর্ডটা অনেক স্লো। সো এটা হচ্ছে একটা ফুল। এই ফুলের মধ্যে আমরা দেখতেছি এই যে পেছনের দিকে লাল কালারের পাপড়ি আছে এবং মাঝখানে এই জিনিসটা, এটার নাম হচ্ছে ডিম্বক। ডিম্বকের 3টা অংশ থাকে। কি কি অংশ থাকে? ডিম্বকের 3টা অংশের একটা হচ্ছে গর্ভমুণ্ড, একটা গর্ভদণ্ড, আর একটা হচ্ছে গর্ভাশয়। ঠিক আছে, আশয় মানে আশ্রয়, থাকার জায়গা। এবার গর্ভাশয়ের ভেতরে থাকে এই যে ডিম্বক বা ডিমটা, যেটা উদ্ভিদের অ্যাকচুয়াল ডিম্বাণু ধারণ করে। এই ডিম্বকের ভেতর একটা কোষ থাকে, সেটা হচ্ছে ডিম্বাণু ধারণ করে। ঠিক আছে, তাহলে বেসিকটা ক্লিয়ার হয়েছে। এইবার ডিমের চারদিকে আবরণ থাকে না, ডিম্বকের চারদিকে এরকম আবরণ থাকে, এই যে 2টা সাদা আবরণ দেখা যাচ্ছে দুই পাশে। ওকে, আচ্ছা, এখন চিন্তা করে দেখো নগ্ন বীজী উদ্ভিদ, বীজ কাকে বলে? বীজ জিনিসটা আমাদের জানতে হবে। এই যে আমাদের যে ডিম্বকটা আছে, এই ডিম্বকটাই, এই যে এখানে যে ডিম্বকটা থাকে, এই ডিম্বকটাই কি হয়? অ্যাকচুয়ালি বড় হয়ে সে বীজে পরিণত হয়। কিভাবে? আমাদের একটা আম যদি আমরা চিন্তা করি, ধরো এটা একটা আম, এটা হচ্ছে আমের বিচি, ঠিক আছে, বা আমের আটি। এই যে ডিম্বকটা আছে না, এই ডিম্বকটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই আমের বিচি বা আমের আটি। আর এই যে ডিম্বকের চারদিকে যে গর্ভাশয় বলতেছি আমরা যে জায়গাটা, এই গর্ভাশয়টা হচ্ছে আমের এই মাংসল অংশ যেটা আমরা খাই। আর গর্ভাশয়ের চারদিকের যে আবরণটা, এটা হচ্ছে আমের চামড়া। ওকে, আচ্ছা, এবার আমাকে বলো তো, যদি বীজের চারদিকে গর্ভাশয় না থাকে, সরি ডিম্বকের চারদিকে যদি গর্ভাশয় না থাকে, তাহলে বীজের চারদিকে কি মাংস থাকবে? থাকবে না কিন্তু, তাই না? তার মানে আমরা এই জিনিসটা ক্লিয়ার
যেহেতু ডিমের চারদিকে গর্ভাশয় থাকে, ডিমটা বীজে পরিণত হয় এবং গর্ভাশয়টা কি হয়, বীজের আবরণ বা মাংসল অংশে পরিণত হয়, আমার যে মাংসল অংশটা আমরা খাই। যদি এখানে গর্ভাশয় না থাকে তাহলে এখানে বীজের চারদিকেও কোনো আবরণ থাকবে না, অর্থাৎ বীজটা নগ্ন অবস্থায় থাকবে। এটাই হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের মেইন ক্যাচটা। নগ্নবীজী উদ্ভিদের মধ্যে কি থাকে না, নগ্নবীজী উদ্ভিদের মধ্যে এই যে গর্ভাশয়টা থাকে না, শুধু কি থাকে, ডিম্বক থাকে। ডিম্বক কোথায় থাকে, এই যে এটা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের একটা পাতা, ঠিক আছে, এটাকে স্ত্রীরেণুপত্র হ্যানত্যান বলে, এগুলো আমরা পরে দেখবো। এটা নগ্নবীজী উদ্ভিদের একটা পাতা। এই পাতার সাইডে দেখো ওপেনলি ডিম্বক গুলো আছে, ঠিক আছে, এই দেখো এই ডিম্বকটা ঢাকা আছে, আর এই ডিম্বকগুলো ওপেনলি আছে, তার মানে এদের মধ্যে কি নাই, এদের মধ্যে হচ্ছে কোনো গর্ভাশয় নাই। নগ্নবীজী উদ্ভিদে কোনো গর্ভাশয় নেই। গর্ভাশয় না থাকলে দণ্ডমুণ্ড থাকবে, থাকবে না। ওকে, এই জন্য বলা হয়েছে বীজ কি অবস্থা থাকে, নগ্ন অবস্থা থাকে। তাহলে আসো এখান থেকে আমরা মিলাই নেই যে জিনিসগুলো কি কি আছে। এক নাম্বার, এই যে এখানে ডিম্বক তৈরি হলো, গর্ভাশয় তৈরি হয় না, আমরা দেখছি। পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়। জিনিসটা খেয়াল করে দেখো, ডিম্বক রন্ধ্র হচ্ছে এই যে এখানে যে ফুটাটা আছে না, এটা হচ্ছে ডিম্বক রন্ধ্র, ঠিক আছে, এদিক দিয়ে পরাগরেণু ঢুকে, এই ডিম্বক রন্ধ্র দিয়ে ঢুকে। বাট এখানে তো কোনো আবরণই নাই, সো পরাগরেণুর কি এরকম ঘুরে ফিরে এদিক দিয়ে ঢোকার দরকার আছে? সে সরাসরি এসে কি করবে, ডিম্বক রন্ধ্রে ঢুকবে, এই কথাটা এখানে বলছে। এবার ডিম্বক মেগাস্পোরোফিলের কিরণে নগ্ন অবস্থায় থাকে। মেগাস্পোরোফিলকে আমরা দেখবো, বাট আমরা এখানে দেখতেছি যে নগ্ন অবস্থায় আছে। নেক্সট, গর্ভাশয় নেই তাই কোনো ফল সৃষ্টি হয় না। ওই যে বললাম গর্ভাশয়টা তো আমের মাংসল অংশ, তাহলে ফল নাই, গর্ভাশয় নেই, ফলও নাই। আচ্ছা, ফল সৃষ্টি হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে, ওই একই কথা। আমের আটের চারদিকে যদি মাংসল অংশ তৈরি না হয় তাহলে আমের আটটা কি নগ্ন অবস্থায় আছে? এই কথাটা আমরা আশা করি হোপফুলি বুঝতে পারছি। এবার নগ্নবীজী উদ্ভিদ হচ্ছে বহু বর্ষজীবী এবং চিরসবুজ। চিরসবুজ মানে হচ্ছে সবসময়ই হচ্ছে এটা থাকে, জিনিসটা কাইন্ড অফ লাইক ডাব গাছ। কখনো দেখছো ডাব গাছের পাতা ঝরতে? ঝরতে দেখো নাই, তাহলে নগ্নবীজী উদ্ভিদও সেম। নগ্নবীজী উদ্ভিদ সবসময় সবুজ থাকে, কখনোই পাতা ঝরে না। আর ডাব গাছ কি বহু বর্ষজীবী হয় না? নগ্নবীজী উদ্ভিদও বহু বর্ষজীবী, মানে অনেক বছর বাঁচে। এবার নগ্নবীজী উদ্ভিদ, এইটা দুইটা বৈশিষ্ট্য, হেটারো দিয়ে মনে রাখবা, হেটারো মানে ভিন্ন, হেটারোস্পোরাস আর হেটারোমরফিক। মরফ মানে হচ্ছে আকৃতি। নগ্নবীজী উদ্ভিদের আকৃতিটা হচ্ছে অসম ধরনের। এটা কিরকম, নগ্নবীজী উদ্ভিদের হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড দশা, এই দুইটার আকৃতি ভিন্ন। এখন এটা কনফিউজ হয়ে যাবে তোমরা, আমি বলে দিই। আমরা এখন কি অবস্থায় আছি, ডিপ্লয়েড, কারণ আমাদের ক্রোমোজোম কি দুই সেট। আর আমরা যখন শুক্রাণু আর ডিম্বাণু অবস্থায় ছিলাম তখন আমরা কি ছিলাম, হ্যাপ্লয়েড। তাহলে শুক্রাণু অবস্থায় আমাদের দেখতে কি মানুষের মতো মনে হইতো না? তাহলে আমাদের হ্যাপ্লয়েড অবস্থা দেখতে একরকম, আমাদের ডিপ্লয়েড অবস্থা দেখতে আরেক রকম। নগ্নবীজী উদ্ভিদের সেম, ও যখন ডিপ্লয়েড অবস্থা থাকে তখন ও দেখতে একরকম, ও যখন হ্যাপ্লয়েড অবস্থা থাকে তখন দেখতে আরেক রকম, ঠিক আছে। এই জন্য এটা বলে হেটারোমরফিক। যদি হ্যাপ্লয়েড ডিপ্লয়েড অবস্থা দেখতে আলাদা হয় তাহলে সেটা হচ্ছে হেটারোমরফিক। আর হেটারোস্পোরাস, স্পোর মানে হচ্ছে রেণু। নগ্নবীজী উদ্ভিদের যে রেণু তৈরি হয়, এই রেণুগুলো হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু। এই শুক্রাণু আর ডিম্বাণুর সাইজ হচ্ছে আলাদা, এই কারণে বলা হচ্ছে হেটারোস্পোরাস, ঠিক আছে। অসম রেণু প্রসূ, প্রসূ মানে তৈরি করে, অসম মানে সমান না, রেণু মানে ওই যে গ্যামেট বা স্পোর। এবার 8 আর 9 নম্বর বৈশিষ্ট্য, নগ্নবীজী উদ্ভিদে দুইটা জিনিস দেখা যায় না। নগ্নবীজী দুইটা জিনিস দেখা যায়, মনে রাখবা, নগ্ন ভেসেলে দুইজন সঙ্গী থাকে না। নগ্ন হয়ে তুমি যদি কোথাও ভাসতে থাকো তাহলে তোমার সাথে কি দুইজন সঙ্গী থাকবে? তুমি নগ্ন হয়ে কোথাও যদি সাঁতার কাটো তাহলে তোমার আশেপাশে কেউ থাকতে চাইবে? থাকবে না। এই জন্য নগ্ন দেহে নগ্নবীজী উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদে কি থাকে না, ভেসেল থাকে না, এবং দ্বিনিষেকও ঘটে না। নগ্নবীজী উদ্ভিদে সঙ্গী কোষও থাকে না, ঠিক আছে। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে 8 আর 9 নাম্বার পয়েন্টে দেওয়া আছে, তোমার হাসান স্যারের বইটা নিয়ে মিলানো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা বুঝে ফেললাম যে এখানে কি কি আছে। এবার ব্যতিক্রমটা আমাদের জানতে হবে। ব্যতিক্রম তো অলরেডি আমরা শিখে ফেলছি যে ইফেড্রোতে কি হয়, দ্বিনিষেক ঘটে, নগ্নবীজী উদ্ভিদ হওয়ার পরে দ্বিনিষেক ঘটে। আর নিটামে হচ্ছে কি থাকে, ভেসেল কোষ থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, তুমি নগ্ন হইছো এই জন্য তোমার নগ্ন হয়ে ভাসতেছো, এই জন্য তোমার আশেপাশে কেউ নাই, দুইজন নাই। কিন্তু তুমি যদি নগ্ন হওয়ার পরেও নিট অ্যান্ড ক্লিন থাকো তাহলে হইতেও পারে তোমার পাশে কেউ ভাসবে, ঠিক আছে। এই জন্য নিটাম মানে হচ্ছে নিট, নিট মানে পরিষ্কার, পরিষ্কার থাকলে তার পাশে কেউ ভাসতেও পারে। তাহলে নিটামে কি আছে, ভেসেল আছে। এবার সবাই বায়ু পরাগী, এটা ক্লাস 9-10 বেসিক। বায়ু পরাগী মানে কি, যে ফুলের কোনো গন্ধ নাই, কিচ্ছু নাই। এখন নগ্নবীজী উদ্ভিদ তো ফুলই নেই, ওর গন্ধ কেন থাকবে, তাহলে ওর কাছে কেন পোকা আসবে? এই জন্য ওর কি হয়, ওর পরাগায়ন হয় বাতাসের মাধ্যমে। এরপর লিভস্কার নগ্নবীজী উদ্ভিদের ভিন্নতম বৈশিষ্ট্য, সেম বলছি নারিকেল গাছের সাথে মিলাও নগ্নবীজী উদ্ভিদের ঘটনা। নতে নগ্নবীজী, নতে নারিকেল গাছ। নারিকেল গাছে কি হয়, পাতা ঝরে গেলে গাছের গায়ে দাগ থেকে যায় না, ওটাই হচ্ছে লিভ স্কার, স্কার মানে হচ্ছে দাগ, ঠিক আছে। এবং সাধারণত আর্কিগোনিয়া সৃষ্টি হয়। আর্কিগোনিয়া জিনিসটা হচ্ছে এই যে এরকম জিনিস, ওর যেহেতু গর্ভাশয় নাই, ওর গর্ভাশয় না থাকার কারণে ওর আর্কিগোনিয়া তৈরি হয়। আর্কিগোনিয়া কি, আর্কিগোনিয়া হচ্ছে এইরকম একটা জিনিস, এই জিনিসটার মধ্যে এখানে 3-4টা কোষ থাকে,
এবং এইখানে হচ্ছে ডিম্বাণুটা থাকে, ঠিক আছে। এটা পরবর্তীতে হচ্ছে যখন চ্যাপ্টার 6 হচ্ছে এটা বুঝ, আর এটা তো বহুত জ্বালাইতেছে। আচ্ছা, ক্লাসটা হয়তো 30 মিনিটে কমপ্লিট নাও হইতে পারে, হয়তো 10-12 মিনিট বেশি লাগবে, কারণ দ্য বোর্ড ইজ ইনক্রেডিবল স্লো, বোর্ডটা অনেক স্লো, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা হচ্ছে নেক্সট স্লাইডে যাই। আমরা নগ্নবীজী উদ্ভিদের উদাহরণ হিসেবে এখানে সাইকাস দেখব, আমরা আবৃতবীজী উদ্ভিদের উদাহরণ হিসেবে পোয়েসি এবং মালভেসি দেখবো, আর এখানে হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের উদাহরণ হিসেবে সাইকাস দেখবো, ঠিক আছে। তো সাইকাসের মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে, সেম বললাম, নারিকেল গাছের সাথে জাস্ট মিলাও, দেখো কিরকম। প্রথমে খাড়া বা পাম জাতীয়, পাম হচ্ছে এই নারিকেল গাছ আছে না, এরকম একটা গাছ, ঠিক আছে, পাম গাছ। এই পাম গাছের ফল থেকে হচ্ছে তেল হয়, ঠিক আছে। তো নারিকেল গাছ যেমন খাড়া, সাইকাসও খাড়া। পাতা বৃহৎ পক্ষল যৌগিক, পক্ষল যৌগিক মানে হচ্ছে যৌগিক পাতা দুই ধরনের, একটা হচ্ছে করতলাকার যৌগিক, একটা হচ্ছে পক্ষল যৌগিক। যদি এরকম হয় যে ধরো এটা একটা পাতা এবং এই একটা যদি এরকম হয় এই একটা ডাটা, এই একটা ডাটার মধ্যে একটাই পাতা আছে, এটা হচ্ছে সরল পাতা। যদি এরকম হয় একটা ডাটার মধ্যে একটা পাতা নেই, কয়েকটা পাতা আছে, তাহলে এটা হচ্ছে যৌগিক পাতা। এবং এই প্রত্যেকটা অংশকে বলা হয় পত্রক, ছোট ছোট যে অংশগুলো এগুলোকে বলা হয় পত্রক। সো এই যৌগিক পাতা আবার দুই ধরনের। যদি এরকম হয় যে একটা ডাটাটা লম্বা আছে এবং এর দুই পাশে হচ্ছে এরকম পত্রক আছে, তাহলে এটা হচ্ছে পক্ষল যৌগিক। আর যদি এরকম হয় যে ডাটাটা এরকম লম্বা, আর লম্বা ডাটার একদম কোনায় গিয়ে এরকম হাতের তালুর মতো, হাতের তালুতে যেরকম আঙুল আছে এরকম হচ্ছে পত্রকগুলো আছে, এটাকে বলা হয় করতলাকার যৌগিক। করতল মানে হচ্ছে হাতের তল, হাতের তালু, ঠিক আছে। আচ্ছা, সো এই যে এই গাছের পাতাগুলো হচ্ছে পক্ষল যৌগিক। নারকেল গাছের পাতা কি এরকম একটা ডাটা থাকে, দুই পাশে হচ্ছে অনেকগুলো ছোট ছোট পাতা থাকে, তাই না? এটাও এরকম সর্পিল আকারে সজ্জিত। দেখো এখানে সাপের মাথার মতো সজ্জিত না, মনে হচ্ছে একটা সাপ ফনা তুলে আসার উপরের দিকে হচ্ছে পাতাগুলো। কচি পাতার ভার্নেশন হচ্ছে সার্সিনেট। সার্সিনেট স তেমন রাখবা সাপ, আর ভার্নেশন এটার একটা নাম হচ্ছে তোমার কচি পাতা দেখতে কেমন। সো এটার কচি পাতাটা দেখতে হচ্ছে এরকম হয়, ঠিক আছে, সাপের ফনাতলা মাথার মতো, এই জন্য এটা সার্সিনেট বলছে। পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান, খেয়াল করে দেখো এই যে এই ডাটাটা কি সরাসরি আমাদের কাণ্ডের সাথে মিলে আছে না। সো এদিক দিয়ে পানি ডাটা পর্যন্ত যাইতে পারে, বাট ডাটার থেকে পানিটা পাতায় যাবে কেমনে, সেটার জন্য ট্রান্সফিউশন টিস্যু, ট্রান্সফিউশন মানে পরিবহন টিস্যু বিদ্যমান। সো এই যে দেখো এটাকে আমরা এরকম প্রস্থচ্ছেদ করছি, প্রস্থচ্ছেদ করার ফলে আমরা এটা সামনে থেকে দেখতেছি, যে এইভাবে সামনে থেকে দেখতেছি। সামনে থেকে দেখার ফলে এখানে দেখা যাইতেছে এই যে এটা হচ্ছে ডাটার ভেতরের যেই পানির নলটা আছে, ডাটার ভেতরের যে জাইলেমটা আছে, এখান থেকে কি হচ্ছে এই যে দেখো পাতার মধ্যে কিছু টিস্যুর মাধ্যমে হচ্ছে পানি যাইতেছে, এটাকে বলা হয় ট্রান্সফিউশন টিস্যু। গৌণ অস্থানিক কোরালয়েড মূল বিদ্যমান। অস্থানিক মূল মানে হচ্ছে এই মূলটা তোমার, গৌণ মূল মানে হচ্ছে এই মূলটা প্রধান মূল থেকে তৈরি হয়, ভ্রূণমূল থেকে তৈরি। মেলা জ্ঞানজামের জিনিস, তোমরা জাস্ট মনে হয় কোরালয়েড মূল বিদ্যমান। কোরালয়েড মূল কি? কোরালয়েড মূল হচ্ছে কোরাল বা প্রবাল প্রাচীরের মতো মূল। প্রবাল প্রাচীর জিনিসটা দেখতে কেমন, এই যে এরকম অ্যাব্রো খ্যাব্রো। সো এটার নর্মাল মূলটা এরকম থাকে, বাট এটাতে ভিতরে কি হয়, কিছু শৈবাল ঢুকে যায়, কি নস্টক এবং অ্যানাবায়না। নস্টক অ্যানাবায়না এই দুইটা শৈবাল ঢুকে হচ্ছে এই জায়গাটাকে নষ্ট করে ফেলে, নষ্ট করে হচ্ছে এই যে এইরকম কিছু স্ট্রাকচারে পরিণত করে মূলটাকে, এটাকে বলা হয় কোরালয়েড মূল। এর শুক্রাণু হচ্ছে সবচেয়ে বড়, উদ্ভিদ কুলের মধ্যে সাইকাসের শুক্রাণু সবচেয়ে বড়। চিন্তা করো নারিকেল গাছের ফল ডাবটা কি, ডাবটা সবচেয়ে বড় না? এই সাইকাসের শুক্রাণু দেখতে হয় ডাবের মতোই, সব নারিকেল গাছ এটার শুক্রাণু দেখতে হয় ডাবের মতো। ডাব কি ফলের মধ্যে অনেক বড় না? এবং ডাব দেখতে কিসের মতো, লাটিমের মতো। ডাব যদিও সচল না, বাট এই সাইকাসের শুক্রাণু হচ্ছে সচল, এবং এটার মধ্যেই দেখো অসংখ্য ফ্লাজেলা আছে, ঠিক আছে। এবার আমরা দেখবো সাইকাসের মূল। সাইকাসের মূলের বেশ কিছু নাম আছে, একটা কোরালয়েড, দ্যাগ্র শাখা বিশিষ্ট, রুট টিউবারকল। জিনিসটার মানে কি দেখো, সাইকাসের মূলগুলো দেখতে হচ্ছে এই যে এইরকম, এই তুমি যদি পাতা মাটি খুঁড়ে মূল বাইর করো তাহলে দেখতে এরকম। সো আমরা এখানে দেখতেছি যে দুইটা শাখা আছে। সো ডি অগ্র মানে দুইটা আগা বিশিষ্ট শাখা, এই যে দেখো দুইটা আগা আছে, এই জন্য এটার নাম দ্যাগ্র শাখা বিশিষ্ট। রুট টিউবারকল, টিউবারকল মানে উঁচু বা ফোরার মতো জায়গা, আর রুট মানে হচ্ছে মূল। তাহলে দেখো এখানে ফোরার মতো না, ফুলে আছে, এই জন্য বলা হচ্ছে রুট টিউবারকল বা মূলের ফোরা। আরেকটা হচ্ছে কোরালয়েড মূল, কারণ কোরাল বা প্রবালের মতো। এবং এই ঘটনাটা কেন ঘটে? ঘটনাটা ঘটে হচ্ছে নস্টক এবং অ্যানাবায়না নামক শৈবালের জন্য। সো আমরা এখানে সাইকাসের বৈশিষ্ট্য দেখলাম, এবং সাইকাসের এই গঠন থেকে তেমন পরীক্ষাটা তেমন আসে না। এই যে সাইকাসের যে মূল আছে এই মূলটা দেখলাম, এবার হচ্ছে আমরা বাদ বাকি জিনিসগুলো দেখব।
সাইকাসকে বলা হয় জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল। তাহলে আমরা এখানে এই চ্যাপ্টারে দুইটা লিভিং ফসিল দেখলাম, একটা হচ্ছে সাইকাস আর একটা হচ্ছে জিঙ্কো বাইলোবা। ওকে, এই দুইটা হচ্ছে লিভিং ফসিল আমরা দেখলাম। এবার আমরা দেখবো হচ্ছে সাইকাস এবং ফার্নের মধ্যে কি সাদৃশ্য আছে। ঠিক আছে, তোমরা মস ফার্ন পড়ছো না, এখন আমরা পড়বো সাইকাস এবং ফার্নের মধ্যে কি মিল আছে। সো এটা হচ্ছে জাস্ট মুখস্থ, ঠাড়া মুখস্থ। স্পোরোফাইট পক্ষল যৌগিক, কুণ্ডলিত বহুফ্লাজেলা, অসম আকৃতির যৌনক্রম। ঠিক আছে, কুণ্ডলিত বহুফ্লাজেলা স্পোরোফাইট পক্ষল যৌগিক, কুণ্ডলিত বহুফ্লাজেলা, অসম আকৃতির যৌনক্রম। দেখো তুমি কতটুকু পর্যন্ত এক নিঃশ্বাসে পড়বা সেটা আমি এক কালার করে দিচ্ছি। ঠিক আছে, এত সহজ করে দিচ্ছি তোমাদের মুখস্থ রাখা। এখন স্পোরোফাইট আর গ্যামেটোফাইট এই দুটোর মধ্যে ডিফারেন্স কি খেয়াল করে দেখো। যদি ডিপ্লয়েড অবস্থা থাকে তাহলে সেটা স্পোরোফাইট, কোন একটা প্রাণী যদি হ্যাপ্লয়েড অবস্থা থাকে তাহলে সেটা গ্যামেটোফাইট। যেমন আমরা যখন শুক্রাণু ডিম্বাণু অবস্থায় তখন আমরা গ্যামেটোফাইট, শুক্রাণু ডিম্বাণুর আরেকটা নাম কি গ্যামেট। সো শুক্রাণু ডিম্বাণু অবস্থা থাকলে গ্যামেটোফাইট, আর যখন হচ্ছে কোন একটা প্রাণী ডিপ্লয়েড অবস্থা থাকে তখন সেটাকে বলা হয় স্পোরোফাইট। আরো বেসিকভাবে যদি বলতে চাই, যদি কোন একটা প্রাণীর ডিপ্লয়েড দশা বড় হয় আর হ্যাপ্লয়েড দশা ছোট হয় তখন সেটাকে আমরা বলবো ডিপ্লয়েড প্রাণী বা স্পোরোফাইট প্রাণী। আর যদি কোনো একটা প্রাণীর ডিপ্লয়েড দশা ছোট হয়, হ্যাপ্লয়েড দশা বড় হয়, তখন সেটাকে আমরা বলবো গ্যামেটোফাইটিক প্রাণী। ঠিক আছে, তার মানে যেই দশাটা বড় সেই প্রাণীটারে সেই দশার প্রাণী বলবো। এখন চিন্তা করো, আমাদের ডিম্বাণু আর শুক্রাণু কি অনেক কম সময় থাকে, আর আমাদের এই যে পুরা আমরা মানুষের মতো যে ডিপ্লয়েড যে দশাটা এটাকে বেশি সময় থাকে। এই কারণে আমরা যদি উদ্ভিদ হতাম তাহলে আমরা হইতাম স্পোরোফাইট। সো এদের হচ্ছে স্পোরোফাইট দশাটা বেশি পাওয়া যায়। ঠিক আছে, এই সাইকাস এবং ফার্নের মধ্যে স্পোরোফাইট দশাটা অনেক লম্বা, গ্যামেটোফাইট দশাটা ছোট। পক্ষল যৌগিক, কুণ্ডলিত বহুফ্লাজেলা। কুণ্ডলিত মানে হচ্ছে পাতা যখন জন্মায় তখন সে কুণ্ডলি পাকায় জন্মায়, ওই যে সার্সিনেট। বহুফ্লাজেলা, শুক্রাণু বহুফ্লাজেলা যুক্ত, অসম আকৃতির যৌনক্রম। এটা তো বললামই, মানে তাদের হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড দশার দুইটা দেখতে ভিন্ন, এই জন্য বলা হয়েছে অসম আকৃতির যৌনক্রম। এবার হচ্ছে সাইকাসের অযৌনজনন। সাইকাসের অযৌনজননের জাস্ট একটাই প্রসেস আছে, সেটা হচ্ছে মুকুল। মুকুলের মাধ্যমে যে চারাটা তৈরি হয় এটা হচ্ছে নার্সারিতে চারা তৈরির জন্য অনেক উপযোগী পদ্ধতি। এবার আমরা দেখবো হচ্ছে সাইকাসের যৌনজনন, ভেরি মাচ ইম্পর্টেন্ট যৌনজনন। সো সাইকাসের যৌনজনন শেখার জন্য জাস্ট মনে রাখো একটা আনারস। ঠিক আছে, আচ্ছা, সো এটা হচ্ছে ফুল একটা আনারস, এবং এখানে আমরা দেখতেছি অনেকগুলো হলুদ হলুদ জিনিস মিলে হচ্ছে ফুল একটা আনারস তৈরি হয়েছে। এই যে হলুদ জিনিস, এই হলুদ জিনিসের প্রত্যেকটাকে আমরা আলাদা করে বের করবো। এই যে এখানে একটা হলুদ জিনিস আলাদা করে এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, ওকে। এবার খেয়াল করে দেখো, পুরা জিনিসটা দেখতে একটা কোণের মতো না? কোণ মানে হচ্ছে ওই যে জন্মদিনের সময় যে টুপিটা পরা হয় সেটারা বলা হয় কোণ টুপি। ঠিক আছে, তো এই পুরা জিনিসটা দেখতে একটা কোণের মতো, এই জন্য এটার আরেকটা নাম হচ্ছে পুংকোণ, কারণ এটা পুরুষ শুক্রাণু বহন করে, এই জন্য এটার নাম পুংকোণ। অথবা এই কোণের ইংরেজি হচ্ছে স্ট্রোবিলাস। ঠিক আছে, তাহলে এই জিনিসটার নাম হচ্ছে পুংকোণ বা পুং স্ট্রোবিলাস। এবার এই পুংকোণ বা পুং স্ট্রোবিলাস হচ্ছে এক ধরনের পাতা বহন করে যারা হচ্ছে শুক্রাণু তৈরি করবে, এক ধরনের পাতা বহন করে যারা শুক্রাণু তৈরি করবে। এইবার এই জন্য এই প্রত্যেকটা হচ্ছে শুক্রাণু তৈরি করবে, এই পাতাগুলো, এগুলো হচ্ছে এক একটা পাতা। সো পাতা ইংরেজি হচ্ছে ফিল, ফিল মানে পাতা, স্পোর মানে হচ্ছে রেণু, রেণু মানে শুক্রাণু, আর মাইক্রো মানে হচ্ছে ছোট। তার মানে ছোট। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই মাইক্রো মানে আবার পুং লিখছেন কেন? জীবজগতে নর্মালি পুরুষ ছোট হয়, স্ত্রী বড় হয়, কারণ স্ত্রীর পেটে বাচ্চা থাকে। এই জন্য মাইক্রো কথা দিয়ে জীবজগতে পুরুষ বোঝায়। ঠিক আছে, মাইক্রো মানে ছোট, এটা দিয়ে পুরুষ বোঝায়। সো মাইক্রোস্পোর মানে কি ছোট রেণু বা পুরুষ রেণু, ফিল মানে পাতা, তার মানে পুরুষ রেণু তৈরি করা যেই পাতা সেটাকে বলা হয় মাইক্রোস্পোরোফিল। তাহলে বলো তো স্ত্রী রেণু তৈরি করা যেই পাতা সেটার নাম কি হবে? মেগাস্পোরোফিল। মেগা মানে বড়, বড় মানে স্ত্রী। আচ্ছা, এবার এখানে খেয়াল করে দেখো, এই যে এখান থেকে আমরা কি করতেছি, একটা পুং রেণুপত্র বা পুরুষ রেণু তৈরি করার পাতা বা মাইক্রোস্পোরোফিলকে এখানে আলাদা করে দেখতেছি। এবার এই মাইক্রোস্পোরোফিলের একদম উপরে, অতে অ্যাপো, এই উপরে যেই অংশটা থাকে এটার মধ্যে কোনো শুক্রাণু ফুক্রাণু কিছু তৈরি হয় না, এই জন্য এটার নাম অ্যাপোফাইসিস বা মাথার টুপি। ঠিক আছে, ওকে। আর এই যে এই জায়গাটাতে হচ্ছে এরকম 2 থেকে 5টা গোল্লা গোল্লা গুচ্ছ দেখা যায়। এই দেখো এখানে 2টা সবুজ গুচ্ছ, এখানে হচ্ছে 5টা মিলে একটা সবুজ গুচ্ছ, এই গুচ্ছগুলোকে বলা হয় সোরাস। ওকে, আচ্ছা, এখন আমরা এখানে কি করব, এখানে হচ্ছে আমরা একটা সোরাসকে বড় করে দেখব। তার মানে এই যে এই সোরাসটা আছে না, এই সোরাসটাকে এখানে হচ্ছে আমরা বড় করে দেখতেছি। ওকে, সো আমরা এই সোরাসটার মধ্যে দেখতে পাইতেছি 2টা থলে আছে। এই যে এইটা একটা থলে, এইটা একটা থলে, এরকম 2টা থেকে 5টা থলে মিলে একটা সোরাস তৈরি হয়। ঠিক আছে, আর এই যে থলে আছে না, এই থলেগুলোর নাম হচ্ছে স্পোরাঞ্জিয়া। স্পোরাঞ্জিয়া।
স্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়াম মানে কি? স্পোর মানে রেণু, আর এনজিয়াম, এনজিয়াম মানে হচ্ছে থলি, থলি। এনজিয়াম মানে হচ্ছে থলি, থলি। সো স্পোরাঞ্জিয়াম মানে হচ্ছে স্পোর রাখার থলি। তাহলে এই থলির মধ্যে স্পোর থাকে, এই থলির মধ্যে হচ্ছে স্পোর থাকে। ওকে, তাহলে আমরা দেখতেছি এখানে পুং কোণের মধ্যে থাকে হচ্ছে মাইক্রোস্পোরোফিল, মাইক্রোস্পোরোফিলের মধ্যে থাকে হচ্ছে সোরাস, সোরাসের মধ্যে থাকে হচ্ছে স্পোরাঞ্জিয়াম। ছবি দেখে বুঝছো? আচ্ছা, এবার এই যে স্পোরাঞ্জিয়ামের মধ্যে কি হবে? শুক্রাণু তৈরি হবে। স্পোরাঞ্জিয়ামের মধ্যে শুক্রাণু তৈরি হবে কিভাবে? স্পোরাঞ্জিয়ামের চারদিকে যে কোষগুলো আছে, এই যে দেখো স্পোরাঞ্জিয়ামের চারদিকে যে কোষগুলো আছে, এই কোষগুলোকে আমরা বলবো শুক্রাণু মাতৃকোষ বা পুংরেণু মাতৃকোষ। মাতৃকোষ মানে হচ্ছে যে মা, যে শুক্রাণুর জন্ম দিবে, ঠিক আছে? মাতৃকোষ সবসময় ডিপ্লয়েড। এবার এই মাতৃকোষগুলো কি করবে? এরা হচ্ছে মিওসিস বিভাজনের মাধ্যমে শুক্রাণুতে পরিণত হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটা বুঝে ফেললাম। এটা অনেক টাফ একটা টপিক, আমরা খুব ইজিলি বুঝে ফেলছি। এবার আমরা দেখবো হচ্ছে স্ত্রী রেণু কিভাবে তৈরি হয়। স্ত্রী রেণু তৈরিটা আরো সহজ। এবার বলো তো এই জিনিসটার নাম কি হবে? এই যে এটা একটা পাতা, এটার মধ্যে হচ্ছে ডিম্বাণু তৈরি হয়, তাহলে এটার নাম কি হবে? স্ত্রী রেণুপত্র বা ডিম্বাণুপত্র। তো স্ত্রী ইংরেজি হচ্ছে মেগা, রেণু মানে স্পোরো, ফিল মানে পাতা, তো স্ত্রী রেণুপত্র বা মেগাস্পোরোফিল। এবার এই মেগাস্পোরোফিলটা, এই যে পুরোটা, এটার উপরের অংশটা হচ্ছে বলা হয় পিনিউল, উপরের অংশটাকে বলা হয় পিনিউল। এবং এই যে এই স্ত্রী রেণুপত্রের এই খাঁজা খাঁজার মধ্যে থাকে কি? ডিম্বক, ঠিক আছে? এই ডিম্বকের আরেকটা নাম হচ্ছে স্পোরাঞ্জিয়া। ওকে, এবং এই যে এই স্ত্রী রেণুপত্রগুলো আছে, এই স্ত্রী রেণুপত্র হচ্ছে এই যে এটা হচ্ছে উদ্ভিদটা, এটা হচ্ছে উদ্ভিদের কাণ্ড। এই কাণ্ডের উপরে স্ত্রী রেণুপত্রগুলো এরকম করে থাকে, ঠিক আছে? এরকম একটা গুচ্ছ তৈরি করে থাকে সাপের ফনার মতো, ঠিক আছে? এই কারণে অনেক সময় এই যে স্ত্রী রেণুপত্র আছে এগুলোকে বলা হয় সর্পমণি বা সাপের মাথার মণি, ঠিক আছে? এটা অনেকে সর্বরোগের ওষুধ হিসেবে বিক্রি করে, বাট এটা ভুয়া। ওকে, সো আমরা হচ্ছে এই যে সাইকাসের সাথে ফার্নের সদৃশ্য, এই যে প্রজনন টজনন, এগুলো সব সাইকাসের পড়ে ফেলছি। এবার হচ্ছে সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব পরে আমরা আবৃতবীজী উদ্ভিদে ঢুকে যাব। সাইকাসের অর্থনৈতিক গুরুত্বটা আমরা একটু দেখি একটা লাইনের মাধ্যমে। স্যার অ্যারারুট খেয়ে পেটের পীড়া ও চর্মরোগে ভোগে। তো দেখো সার দিয়ে হচ্ছে সার্সিনালিস, অ্যারারুট, সার্সিনালিসের যে অ্যারারুট আছে, এই অ্যারারুট থেকে হচ্ছে বার্লি তৈরি করা হয়। মানে সার্সিনালিসের যে কাণ্ড, এটা থেকে হচ্ছে অ্যারারুট বা বার্লি তৈরি করা হয়। এবং এইটা হচ্ছে পেটের পীড়া ও চর্মরোগের ওষুধ। সার্সিনালিসটা হচ্ছে পেটের পীড়া ও চর্মরোগের ওষুধ। এবার দেখো সাইকাস পেকটিনাটা, পতে পেকটিনাটা, পতে পাতা। পেকটিনাটার পাতা হচ্ছে সবজি হিসেবে ইউজ করা হয়। রেভোলিউটা, দেখো আমাদের বর্তমান পৃথিবীতে মানুষ অনেক বেশি, বাট তাও খাবারের কোনো অভাব নেই, ঠিক আছে? এটা কিসের মাধ্যমে সব হয়েছে? উন্নত প্রজাতির বীজের মাধ্যমে। সব বীজের একটা বিপ্লবের মাধ্যমে আমাদের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন হয়েছে। এই জন্য রেভোলিউটা থেকে হচ্ছে রেভলিউশন। রেভলিউশন মানে বিপ্লব, বীজ বিপ্লব। তাহলে বীজ, বীজ খাওয়া হয় কার? সাইকাস রেভলিউটার। আর সর্পমণির কথা তো অলরেডি বললাম যে এটা সর্বরোগের ওষুধ হিসেবে বিক্রি হয়, বাট এটা ভুয়া জিনিস। তো আমাদের এখানে সাইকাস পর্যন্ত কমপ্লিট। আচ্ছা, আমরা এই চ্যাপ্টারের একদম ইনিশিয়াল যে থ্রোটলটা সেটা স্টার্ট করে ফেলছি। এখন আমাদের জন্য হচ্ছে পড়াশোনাটা বেশ ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। এবার চলে আসে আবৃতবীজী যে উদ্ভিদ। এই আবৃতবীজী উদ্ভিদের ইংরেজি অ্যানজিওস্পার্ম। অ্যানজিওন মানে হচ্ছে ভেসেল বা পত্র, ঠিক আছে? পত্র, সরি পাত্র, পাত্র, ধুর, পাত্র। আর স্পার্মস মানে হচ্ছে বীজ। অর্থাৎ যে উদ্ভিদে পাত্রের মধ্যে বীজ থাকে বা বীজের চারদিকে পাত্র থাকে বা বীজের চারদিকে আবরণ থাকে, সেটা বলা হয় অ্যানজিওস্পার্ম। এখন দেখো ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদকে বলা হয় ওলফিয়া, ঠিক আছে? ওলফিয়া এটা হচ্ছে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ। এবং পৃথিবীর মধ্যে যে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ, এর নাম হচ্ছে ওলফিয়া মাইক্রোস্কোপিকা। ওকে, আর বাংলাদেশে যে সবচেয়ে ক্ষুদ্র আবৃতবীজী উদ্ভিদ সেটা হচ্ছে ওলফিয়া আরহিজা। কেমনে মনে রাখবা? দেখো বাংলাদেশের মধ্যে এ আছে, ঠিক আছে? তাহলে এখানেও এ আছে, তাহলে বাংলাদেশের ক্ষুদ্রতমটা হচ্ছে আরহিজা, আর পৃথিবীর ক্ষুদ্রতমটা হচ্ছে মাইক্রোস্কোপিকা। দেখো পৃথিবী ইংরেজি হচ্ছে ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের মধ্যে কি কোনো এ আছে? নাই, এই কারণে আরহিজা পৃথিবীর ক্ষুদ্রতম না, আরহিজা হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্রতম। এবার এই উলফিয়া আরহিজা যেটা, এটা হচ্ছে 0.1 মিলিমিটার বড় মাত্র। ওকে, এই আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি হচ্ছে কবে? 13 কোটি বছর আগে। এবার আবৃতবীজী উদ্ভিদের অর্থনৈতিক বৈশিষ্ট্য। আন্তর্জাতিক বাণিজ্য হয় 100টা প্রজাতির জন্য, খাদ্য হচ্ছে মাত্র 15টা প্রজাতি তৈরি করে, আর আধুনিক ওষুধ তৈরি হয় 120টা আবৃতবীজী উদ্ভিদের থেকে। এবার আবৃতবীজী উদ্ভিদের স্বভাব ভেরি মাচ ইম্পর্টেন্ট, আমি তোমাদের বইয়ের মধ্যে দেখা দিচ্ছি। এই যে অ্যানজিওস্পার্ম আমরা পড়তেছি, আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য তোমাদেরকে আলাদা করে আমি শিখাচ্ছি না, কারণ আমাদের নগ্নবীজী উদ্ভিদের যে বৈশিষ্ট্য, আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য ঠিক তার উল্টা,
ঠিক আছে? সো এটা আর বোঝানোর মতো কিছু নেই, হুদাই টাইম নষ্ট। এবার আমরা চলে আসবো হচ্ছে এই যে স্বভাব বা স্বরূপে। ঠিক আছে, ওকে চলে আসো। তো স্বভাব মানে হচ্ছে এই উদ্ভিদটার সাইজ কিরকম। সো বিরুৎ, উপগুল্ম, গুল্ম, দেন হচ্ছে বৃক্ষ আছে। বিরুৎ মানে কি ঘাস, একদম ঘাস জাতীয় যেগুলো আছে এগুলোর বলা হয় বিরুৎ। তো বিরুতের হচ্ছে কাণ্ড একদম নরম হয়, ঘাস কি মটকাইলে ভেঙে যায় না। সো মনে রাখবা বীর ধান গম খেয়ে দুর্বার বিদ্রোহ করে, বীর ধান গম খেয়ে দুর্বার বিদ্রোহ করে, এগুলো হচ্ছে মেইনলি উদাহরণ, এদের প্রত্যেকটার উদাহরণ। সো বীর দিয়ে বিরুৎ, ধান গম, দুর্বার দিয়ে দুর্বাঘাস, বিদ্রোহ দিয়ে শ্বেতদ্রোণ, এগুলো হচ্ছে বিরুতের উদাহরণ। দেন হচ্ছে উপগুল্ম। দেখো উপগুল্ম জিনিসটা হচ্ছে তাদের কাণ্ড একেবারে নরম না, আবার ওরা ঝোপঝাড়ের মতো না, ওরা একটু ছোট, ঝোপঝাড়ের চেয়ে ছোট, কিন্তু আবার একেবারে নরম কাণ্ড না, এরকম হচ্ছে উপগুল্ম। তোমাদের এই উপগুল্মের ব্যাখ্যা দরকার নেই, জাস্ট উদাহরণ মনে রাখো। কালকে দাদুর উপকার করো, কালকে দাদুর উপকার করবা। এবার উপগুল্ম হচ্ছে উপকার, কালকে দিয়ে কালকা সন্ধ্যা, দাদু দিয়ে দাঁত মর্দন। এবার গুল্ম, গুল্ম হচ্ছে উদাহরণ হচ্ছে জবে গুল মেরে রঙ্গ করো না, ধূর্ত হাসনা বাস দিবে। ধরো তুমি কোন একটা জবে গেছো বা চাকরিতে গেছো, তুমি কি করতেছো, গুল মারতেছো। গুল মারা মানে গল্প করা, গল্প করে রঙ্গ, রঙ্গ মানে হচ্ছে মজা নেয়া। তুমি গল্প করে মজা নিচ্ছ, তখন তোমার যেই সহকর্মী আছে সে হচ্ছে ধূর্ত হাসনা। ঠিক আছে, ধূর্ত হাসনা কি করবে, তোমাকে বাস দিবে। ঠিক আছে, এই জন্য দেখো জব দিয়ে জবা, গুল দিয়ে গোলাপ, আবার গুল দিয়ে গুল্ম, দেন হচ্ছে রঙ্গ দিয়ে রঙ্গন, ধূর্ত দিয়ে ধুতুরা, হাসনা দিয়ে হাসনায় না, বাস দিয়ে বাসক। ঠিক আছে, ওকে। বৃক্ষ, এখন এটারও যদি এমন একটা তাহলে তারা মাইট দিব। বৃক্ষের ইয়ে কি, উদাহরণ কি, এই যে বট, অসৎ, আম, জাম, কাঁঠাল, এগুলো সবই হচ্ছে বৃক্ষ, যাদের কাণ্ড অনেক মোটা হয়, এগুলো হচ্ছে বৃক্ষ। আচ্ছা, আমরা এখানে একটু দেখবো যে বৈশিষ্ট্যের ভিত্তিতে কি কি ধরনের উদ্ভিদ পাওয়া যায়। পরাশ্রয়ী, মনে রাখবা যদি শুধুমাত্র আশ্রয় নেয় তাহলে সেটা হচ্ছে পরাশ্রয়ী। পরজীবী, পর প্লাস জীবন, জীবন মানে হচ্ছে খাদ্য। যদি খাদ্যের উপরও নির্ভরশীল হয় কোনো একটা উদ্ভিদ অন্য একটা উদ্ভিদের উপর, তাহলে সেটা হচ্ছে পরজীবী। মৃতজীবী, মৃত জীবন, জীবন মানে খাদ্য। যদি খাদ্যের জন্য কোনো মৃত বস্তুর উপর নির্ভরশীল হয় বা মৃত জিনিসের উপর নির্ভরশীল হয়, তাহলে সেটা হচ্ছে মৃতজীবী। এবার মূলের বেসিসে, সো মূল হচ্ছে আমাদের এখানে যেটা বলছে প্রত্যেকটা মূলের, আমি হচ্ছে কোনোটার ব্যাখ্যা দিতেছি না, আমি জাস্ট উদাহরণগুলো মনে করে দিতেছি। সো আমাদের যে সঞ্চয়ী প্রধান মূল বা রূপান্তরিত মূল আছে, প্রধান মূল যখন খাবার সঞ্চয় করে, এখন কথা আসবে ভাই প্রধান মূল কি। প্রধান মূল হচ্ছে খুবই সিম্পলি আমি বোঝাই, একটা ছোলা বীজ যখন অঙ্কুরিত হয় পানিতে 2-3 দিন ভিজা রাখলে মূল গজায় না। সো এই ছোলা বীজের একটা নিচের অংশ আসে, একটা উপরের অংশ আসে। এই যে ছোলা বীজের যে ভ্রূণটা, এই অংশটা, এটার উপরের অংশকে আমরা বলি ভ্রূণ কাণ্ড, কারণ এই উপরের অংশটা কাণ্ড তৈরি করবে। আর এই জিনিসটাকে আমরা বলি ভ্রূণ মূল, কারণ এই জিনিসটা মূল তৈরি করবে। এখন এই যে ভ্রূণ মূল থেকে যদি সত্যিকার অর্থেই মূল তৈরি হয়, তখন সেটাকে আমরা বলি প্রধান মূল। আর যদি এই ভ্রূণ মূল বাদে অন্য যে কোনো জায়গা থেকে মূল তৈরি হয়, তখন তাকে আমরা বলি হচ্ছে অস্থানিক মূল। বোঝা গেছে? তাহলে ভ্রূণমূল বাদে অন্য যে কোনো জায়গা থেকে মূল তৈরি হইলে সেটার আমরা বলি অস্থানিক মূল। যেমন কেয়া, অশ্বত্থ, বট, বট গাছের দেখো না ডাল থেকে শিকড় গজায়, তো সেটা হচ্ছে অস্থানিক মূল, কারণ ওইখানে ভ্রূণ মূল থেকে শিকড় গজাচ্ছে না। এবার আমাদের প্রধান মূল মাঝে মাঝে কি হয়, খাবার সঞ্চয় করে অনেক মোটা হয়ে যায়। সেগুলো কি কি, যেমন গাজর, বিট, মূলা। উদাহরণ আমরা মনে রাখবো গাজর ও বিটের মূলা। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি একবারে বাচ্চা বলাবানোর উদাহরণ। এবার গুচ্ছমূল, গুচ্ছমূল আমরা দেখবো একগুচ্ছ ধান, এটাতে আমরা গুচ্ছমূলের সবকিছু মনে রাখবো। কিভাবে, গুচ্ছমূল দেখা যায় একবীজপত্রী উদ্ভিদে, এবং গুচ্ছমূলের উদাহরণ হচ্ছে ধান, আর গুচ্ছ দিয়ে আমরা গুচ্ছমূল বোঝাচ্ছি। এবার পরাশ্রয়ী মূল, কোন একটা উদ্ভিদের মূল যদি কোনো কিছুকে আঁকড়ায় ধরতে হেল্প করে, তখন সেটাকে আমরা বলি পরাশ্রয়ী মূল। পরাশ্রয়ী অর্কিড, ঠিক আছে, অর্কিডের নাম শুনছো, শোনো নাই, এই কারণে এটা পরাশ্রয়ী অর্কিড। সো পরাশ্রয়ী অর্কিড, পরাশ্রয়ী মূলের উদাহরণ হচ্ছে অর্কিড। ওকে, এবার কন্দাল মূল বলে একটা টার্ম আছে, এটা হাসান স্যারের বইয়ে নেই, অন্য স্যারের বইয়ে আছে। সো আমি তাও এটা এখানে বলে দিচ্ছি যে সন্ধ্যায় মিষ্টি কান্দে, মিষ্টি নামক একটা মেয়ে আছে, সে সন্ধ্যাবেলা কান্না করে। তো সন্ধ্যা মালতী, মিষ্টি দিয়ে মিষ্টি এলো, কান্দে দিয়ে কন্দাল মূল। ঠিক আছে, কন্দাল মূলের উদাহরণ হচ্ছে সন্ধ্যা মালতী এবং মিষ্টি এলো। আমাদের মূলের মামলা শেষ, এবার আমরা কাণ্ড দেখব। সো ফাঁপা কাণ্ড বলে একটা জিনিস আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ঘাস জাতীয় উদ্ভিদে পাওয়া যায়। এই ঘাসের সবচেয়ে ফেমাস উদাহরণ হচ্ছে বাঁশ, এবং এই ঘাস জাতীয় উদ্ভিদের যে গোত্রটা, এটার আরেকটা নাম হচ্ছে পোয়েসি গোত্র। ঠিক আছে, একবীজপত্রী উদ্ভিদের একটা গোত্র হচ্ছে পোয়েসি গোত্র। সো তোমাদেরকে এখানে সাইপেরাসি আর ল্যামিয়াসি এই দুইটা জিনিস মনে রাখতে হবে। সাইপেরাসির যে কাণ্ডটা আছে, এই কাণ্ডটা হচ্ছে 3 কোণা কাণ্ড। সাইপেরাসের কাণ্ডটা হচ্ছে এরকম লম্বা, বাট এটা প্রস্থচ্ছেদ করলে এরকম 3 কোণা দেখা যায়। কেমনে মনে রাখবা, দেখো সিতে হচ্ছে সাইপেরাসি, রাইট,
সি কি 3 নং লেটার, এই কারণে এই কাণ্ডটা 3 কোণা। ল্যামিয়াসি এল একটা এমনি লেখো, এল একটা উল্টা করে লেখো, তাহলে কি হয় 4 কোণা জিনিস হয় না, এই কারণে ল্যামিয়াসের কাণ্ড হচ্ছে 4 কোণা। সিম্পল, মানে মুখস্থ করা লাগে না, জাস্ট প্রথম অক্ষরটা দেখলেই বুঝে ফেলা যায় এটার কাণ্ড কয় কোণা। আর ফাঁপাকাণ্ড জিনিসটা তো বুঝো, ফাঁপাকাণ্ড জিনিসটা হচ্ছে এই যে বাঁশের কি মাঝখানে ফাঁপা না, এই কারণে এটা বলা হয় ফাঁপাকাণ্ড। এবার আসে হচ্ছে রূপান্তরিত কাণ্ড। এর আগে আমরা দেখছি রূপান্তরিত মূল, এটা হচ্ছে রূপান্তরিত কাণ্ড। প্রথমে রাইজম আদা হলুদ। রাইজম মানে হচ্ছে আদা আর হলুদ, এটা একদম মুখস্থ, রাইজম আদা হলুদ। তাহলে রাইজমের উদাহরণ কি, আদা আর হলুদ। টিউবার, এটার থেকে মনে রাখবা, টিউবার শুনতে কি টিউ মারার মতো মনে হয় না, টিউমার কি আলুর মতো, রাইট? সো টিউবারের উদাহরণ হচ্ছে আলু। এবার দেখো মতে মিষ্টি আলু, মতে মূল। মিষ্টি আলু কিন্তু রূপান্তরিত মূল, ঠিক আছে, আর নর্মাল আলু হচ্ছে টিউবার, কারণ নর্মাল আলু দেখতে টিউমারের মতো। এবার বাল্ব, দেখো আমাদের বাসায় যে বাল্বটা, লাইট বাল্ব আমরা ইউজ করি, এই লাইট বাল্ব দেখতে কিন্তু পেঁয়াজ রসুনের মতো, রাইট? সো বাল্বের উদাহরণ হচ্ছে পেঁয়াজ আর রসুন। দেন আমাদের রানার জাতীয় যে কাণ্ড আছে, এটা তোমাদের একটাই উদাহরণ আছে, সেটা হচ্ছে শুধুমাত্র থানকুনি। এবার খেয়াল করো তো, চোর যদি থানা দেখে তাহলে সে কি করে, রান করে না, দৌড় দেয় না, তাহলে থানকুনি হচ্ছে রানারের উদাহরণ। এবার যারা একটু অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট আছে তাদেরকে আরো অন্যান্য বইয়ের উদাহরণগুলো বলে দিচ্ছি, সেটা হচ্ছে কচুক্ষেত থানা দেখলে স্ট্রবেরি চোর রানার হয়ে যায়। কচুক্ষেত হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টের যে থানাটা, ওইটা হচ্ছে কচুক্ষেত থানা। ওই কচুক্ষেত থানা দেখলে স্ট্রবেরি চোর হচ্ছে রানার হয়ে যায়, মানে সে দৌড় দেয়, ঠিক আছে? তাহলে কচু, থানকুনি, স্ট্রবেরি এগুলো হচ্ছে রানার জাতীয় কাণ্ডের উদাহরণ। আচ্ছা, রানার জাতীয় কাণ্ড জিনিসটা কি? ধরো এইখানে একটা গাছ আছে, এই যে এইদিকে একটা গাছ আছে, এই গাছটার থেকে কি হয়েছে, একটা কাণ্ড বেরোয় এইখানে আবার আরেকটা গাছ তৈরি করছে, তখন এই যে এই কাণ্ডটা, এটা বলা হয় রানার কাণ্ড, ঠিক আছে? এবার আমরা দেখবো হচ্ছে পাতার প্রকারভেদ। সো এটা হচ্ছে একটা পাতার স্ট্রাকচার। এই পাতার যে অংশটা দিয়ে ও ডালের সাথে লেগে থাকে, এই অংশটাকে বলা হয় হচ্ছে পত্র মূল, ঠিক আছে? আর এই যে এই অংশটা, এটাকে বলা হয় পাতার বোটা বা পত্র বৃন্ত। ইংলিশ ফিংলিশ তোমাদের জানা লাগবে না। আর এই জিনিসটার নাম হচ্ছে পত্র ফলক বা লিফ ব্লেড বা লেমিনে, ইংলিশ জানা লাগবে না, জাস্ট বাংলাটা জানো, ঠিক আছে? আর অনেক সময় দেখা যায় পাতার বোটার দুই পাশে ছোট ছোট পাতার মতো জিনিস দেখা যায়, এটাকে বলা হয় উপপত্র। উপ মানে ছোট, দ্বীপের ছোট উপদ্বীপ, রাইট? সো পাতার ছোট উপপত্র। আর যদি উপপত্র দুইটা এরকম মুক্ত অবস্থায় থাকে, ধরো এই যে এইখানে কি অবস্থায় আছে উপপত্র দুইটা, এই যে এই একটা উপপত্র একটা উপপত্র, দুইটা উপপত্র যুক্ত অবস্থায় আছে, তাহলে এটা হচ্ছে যুক্ত উপপত্র। আর যদি এরকম এই একটা উপপত্র এই একটা উপপত্র, তাহলে কি দুইটা উপপত্র কি একদম আলাদা আলাদা আছে না? এখন কইবা যে ভাই এখানে তো যুক্ত আছে, এইটুকু যুক্ত তো থাকবেই ভাই, এখানে কি দুইটা কি আলাদা আলাদা আছে না উপপত্র, এই জন্য এটা বলা হয় মুক্ত পার্শ্বী উপপত্র। এবার পিটিওলেট আর সেসাইল বলে দুইটা কথা আছে, খেয়াল করে দেখো, পাতার বোটা থাকলে সেটা বলা হয় পিটিওলেট, আর যদি পাতার বোটা না থাকে তাহলে সেটা বলা হয় সেসাইল। এখন খেয়াল করে দেখো, তোমার হাতে যদি লাঠি থাকে তাহলে তুমি কাউরে পিটাইতে পারবা, লাঠি না থাকলে পিটাইতে পারবা? তাহলে দেখো এই যে পাতার বোটা বা পাতার লাঠিটা আছে, এই জন্য এটা আমরা বলছি পিটিওলেট। আর সেসাইল, সেসাইল মানে সেচে ফেলছে, চেঁচে ফেলছে, তাহলে দেখো পাতার লাঠিটা চেঁচে ফেলছে, এই জন্য এটার নাম সেসাইল। এবার ওই যে সরল পত্র আর যৌগিক পত্র, ওই যে এইটা এখানে আছে, এটা আর আমি আলাদা করে দেখাইলাম না, কারণ অলরেডি বলে ফেলছি। ওই যে আমি পাতার ডাটাটা বলছি না, এই ডাটাটার বৈজ্ঞানিক নাম হচ্ছে র্যাকিস, ঠিক আছে? বাংলায় ডাটা বলছি, এটা অ্যাকচুয়ালি র্যাকিস। এবার এই জায়গাতে হচ্ছে যৌগিক পত্রের যে প্রকারভেদ আছে, অর্থাৎ একটা ডাটার মধ্যে যদি অনেকগুলো ছোট ছোট পত্রক থাকে, তখন তাকে আবার প্রকারভেদ করা হয়। কিরকম? ধরো একটাই ডাটা আছে এবং একটা ডাটার দুই দিকেই হচ্ছে পাতাগুলো আছে, এটা হচ্ছে এক পক্ষল, মানে একটাই ডাটা। যদি এরকম হয় এই একটা ডাটা আছে, এই ডাটার আবার শাখা ডাটা আছে, তাহলে কি এখানে দুই ধরনের ডাটা আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে দ্বিপক্ষল, এই যে একটা ডাটা এই একটা ডাটা শাখার মধ্যে গিয়ে পত্র হয়েছে। আবার যদি এরকম হয় এখানে তিনটা ডাটা থাকে, এই যে একটা ডাটা, এটার শাখা ডাটা, শাখার আবার প্রশাখা ডাটা, এই প্রশাখা ডাটায় গিয়ে যদি পত্রক থাকে তখন সেটা হচ্ছে ত্রিপক্ষল যৌগিক পত্র। এবার হচ্ছে আমরা প্রত্যেকটা যৌগিক পত্রের উদাহরণ দেখব, ওকে? তো এখানে দেখো তেঁতুল পক্ষ, পক্ষ ধরো কোন একটা কিছুর আগে, ধরো আমরা যখন কেমিক্যাল রিয়াকশন লিখি যে A+2B এটা মিলে ধরো হইছে ধরো 4C, ঠিক আছে? এটা একটা কেমিক্যাল রিয়াকশন। বি এর আগে 2 আছে, সি এর আগে 4 আছে, বাট এর আগে কিছু নাই, তাহলে এখানে কি এর আগে 1 আছে, রাইট? সো এখানেও এরকম তেঁতুল পক্ষ, পক্ষের আগে কিছু নাই, তার মানে কি এটা এক পক্ষল, তাহলে তেঁতুল হচ্ছে এক পক্ষল পাতার উদাহরণ। নেক্সট, লজ্জাবতী কৃষ্ণ দুই পক্ষকে থামান। ধরো দুই পক্ষ ঝগড়া লাগছে, সো কৃষ্ণ নামে একজন, সে অনেক লজ্জাবতী, সে কি করছে দুই পক্ষের ঝগড়া থামাই দিছে, তাহলে লজ্জাবতী গাছ, কৃষ্ণচূড়া গাছ, এটা হচ্ছে দ্বিপক্ষল পাতা। এরপর হচ্ছে বাড়ির ত্রিসীমানা আমরা কি করার ট্রাই করি, সাজানোর ট্রাই করি না। ত্রিসীমানা মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, আমরা কি বাড়ির ত্রিসীমানায় সাজানোর ট্রাই করি না? সো ত্রিসীমানা দিয়ে ত্রিপক্ষল, সাজানো দিয়ে সজিনা, সজিনা হচ্ছে ত্রিপক্ষল পাতা। এবার ধনীরা অতি কমপ্লেক্স টাইপের মানুষ হয়, ঠিক আছে? ধনীরা অনেক বেশি কমপ্লেক্স হয়,
তাহলে কমপ্লেক্স মানে হচ্ছে যৌগিক, আর অতি যৌগিক বলে এক ধরনের পাতা আছে, সেখানে হচ্ছে প্রশাখার পরেও যদি আবার শাখা তৈরি হয়, প্রশাখার শাখা তৈরি হয়, এটা হচ্ছে ডাটাটা, এটা হচ্ছে ডাটার শাখা, এটা হচ্ছে শাখার শাখা মানে প্রশাখা, প্রশাখারও যদি আবার শাখা তৈরি হয় তখন এটার বলা হয় অতি যৌগিক। তাহলে ধ্বনি থেকে ধনে পাতা আর অতি যৌগিক হচ্ছে উদাহরণ। এবার আসে হচ্ছে চূড়ার ভিত্তিতে, অর্থাৎ আমাদের যে যৌগিক পাতাটা আছে এই পাতাটার মধ্যে, এই যে দেখো এটা হচ্ছে আমাদের যৌগিক পত্র, এই যৌগিক পত্রের চূড়ায় কি পাতাটা আছে কিনা, অর্থাৎ এই পাতাটা আছে কিনা এটার বেসিসে হচ্ছে আমাদের পাতাকে, যৌগিক পাতাকে আবার দুই ভাগে ভাগ করা, একটা সচুর পক্ষল একটা অচুর পক্ষল। চূর মানে চূড়া, স মানে আছে, অ মানে নাই। এবার সচূর, স মানে আছে এবার, আর অ মানে হচ্ছে নাই। এবার খেয়াল করো, অচুর পক্ষল যেহেতু ওর মধ্যে চূড়া নাই, ওর মধ্যে কি একটা বাদর বসে থাকতে পারবে না? কারণ বাদর যদি এখানে যদি চূড়া থাকতো আর বাদর এখানে বসতো, তাহলে বাদর এখানে বসতে গেলে কি হবে, এটা ঢুকে যাবে না বাদরের ভিতরে, বাদরের নিচ দিয়ে ঢুকে যাবে। এই জন্য অচুর পক্ষলের উপর বাদর বসতে পারে, এই জন্য অচুর পক্ষলের উদাহরণ হচ্ছে বাদর লাঠি। আর বাদর লাঠি যখন মনে আসবে তখন এটা মনে রাখবা, বাদর কালকে তবলা বাজাবে। বাদর কি করবে? কালকে তবলা বাজাবে। তাহলে বাদর লাঠি কালকা সন্ধ্যা তবলা, তবলা মানে বাবলা, কালকে দিয়ে কালকা সন্ধ্যা। আর সচর পক্ষলের উদাহরণ কি? শিমু আপু চূড়ায় গোলাপ সহ সাজে। শিমু আপু নামক একজন আপু আছে, উনি কি করে, চূড়া, অর্থাৎ মেয়েরা দেখবা মাথার মধ্যে এরকম চূড়া করে স্টাইল করে, মাথার চুল এরকম উঁচুতে উঠায় ফেলে, ঠিক আছে, চূড়া। সো শিমু আপু কি করে, চূড়ায় গোলাপ সহ সাজে, ঠিক আছে। তাহলে এখানে উদাহরণ কি কি আছে, শিম, অপরাজিতা, চূড়া মানে হচ্ছে এই যে সচর পক্ষল, গোলাপ, সজিনা, এগুলো তো হচ্ছে সচর পক্ষল পাতা দেখা যায়। শিরাবিন্যাস বা ভিনেশন খুবই ইজি। শিরা ইংরেজি হচ্ছে ভেইন, ভেইন থেকে আসছে ভিনেশন, তার মানে শিরা কিভাবে থাকে সেটার বলা হয় ভিনেশন। সো একজন মালিক যদি থাকে তাহলে একটা কোম্পানি সমান্তরালে চলে, মানে একটা কোম্পানি নর্মালি চলে। বাট একটা কোম্পানির যদি দুইজন মালিক থাকে তখন তাদের মধ্যে লাগে ভেজাল, ভেজাল মানে জালিকাকার। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদে শিরাবিন্যাস জালিকাকার, আর একবীজপত্রী উদ্ভিদে শিরাবিন্যাস হচ্ছে সমান্তরাল। এবার আসো ব্যতিক্রম। দেখো একজন জাল কুমারী কচু খায়, যারা কুমারী আছে, যারা রাজকন্যা, তারা কি অনেক দামি দামি পোলাও মাংস এগুলো খাবে, কিন্তু যে একজন জাল কুমারী মানে ভুয়া কুমারী সে কি করবে, কচু খায়। তাহলে একজন দিয়ে একবীজপত্রী, একবীজপত্রী উদ্ভিদের মধ্যেও জালিকাকার শিরাবিন্যাস দেখা যাচ্ছে কোথায়, কুমারিকা আর কচু, এই দুইটা উদ্ভিদে। এবার দুইজন সুলতান সমান্তরালে চাপা মারেন, ঠিক আছে, দুইজন সুলতান কি করছে, একসাথে হচ্ছে যাইতেছে গাড়ি দিয়ে, তো কি করছে, তারা সমান্তরালে একজন আরেকজনের চাপা মারছে। তাহলে দুইজন মানে দ্বিবীজপত্রী, সুলতান চাপা, এই সুলতান চাপা এটার মধ্যে হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়, এটা দ্বিবীজপত্রী হওয়ার পর। এবার হচ্ছে শীর্ষমুকুল আর কাক্ষিক মুকুল আমরা একটু দেখে নেই। গাছের একদম চূড়ায় যদি কোনো কিছু জন্মায় তখন সেটার বলা হয় শীর্ষমুকুল। আর যদি এরকম হয়, এটা একটা গাছের কাণ্ড, এটা একটা গাছের ডাল, কাণ্ড আর ডালের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে বা কোনটা আছে, এটাকে, এইটার মধ্যে যদি কোনো মুকুল হয় তখন সেটাকে আমরা বলি কক্ষ, কাক্ষিক মুকুল, কারণ এই জায়গাটাকে আমরা বলি কক্ষ। এবার আসে হচ্ছে পুষ্প মঞ্জরি। এই পুষ্প মানে হচ্ছে ফুল, আর মঞ্জরি কথাটা একটা সংস্কৃত থেকে আসছে, এটার বাংলা হচ্ছে সংগ্রহ করা, তার মানে ফুলের সংগ্রহ, তার মানে ফুল যে ডালে থাকে, অর্থাৎ একটা ডালের মধ্যে যদি অনেকগুলো ফুল একসাথে থাকে তখন সেটাকে আমরা বলি পুষ্প মঞ্জরি, ঠিক আছে। একটা ডালে অনেকগুলো ফুল একসাথে আছে সেটাকে আমরা বলি পুষ্প মঞ্জরি। যেমন এই একটা ডাল, এটার মধ্যে অনেকগুলো ফুল একসাথে আছে, এটাকে আমরা বলি পুষ্প মঞ্জরি। এখন পুষ্প মঞ্জরি দুই ধরনের, থামার উপর বেস করে পুষ্পমঞ্জরি দুই ধরনের, একটা রেসিমস আর একটা সাইমস। এখন জীবনের রেসের কিন্তু কোনো শেষ নাই, জীবন অনন্তকাল, ঠিক আছে, আমাদের মৃত্যুর পরেও আরেকটা জীবন আছে, তো জীবনের রেসের কোনো শেষ নেই। তার মানে কোন একটা পুষ্পমঞ্জরি যদি কন্টিনিউয়াসলি বাড়তেই থাকে, অনির্দিষ্টভাবে বৃদ্ধি হয়, নিয়ত মানে নির্দিষ্ট, আর মানে নির্দিষ্ট না, অনিয়ত মানে অনির্দিষ্ট, কোন একটা মঞ্জরি যদি অনির্দিষ্টভাবে বাড়তে থাকে তখন সেটা বলা হয় রেসিমস, আর সাইমস হচ্ছে নির্দিষ্ট বা নিয়ত বৃদ্ধি, ঠিক আছে। আর আমরা রেসিমস আর সাইমস একটু দেখবো, খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো। ধরো তুমি এখানে একটা বিল্ডিং বানাইছো, ঠিক আছে, এই বিল্ডিংটার হচ্ছে বেজ হচ্ছে এদিকে, মানে তুমি নিচতলা আগে বানাইছো, এবার উপরের দিকে তুমি কি ইনফিনিটি পর্যন্ত বাড়তে পারবা না? তোমার নিচতলাটা যদি অনেক বড় হয়, নিচতলাটা তোমার বড়, উপরের তলাগুলো আস্তে আস্তে ছোট ছোট হইতেছে, তাহলে তুমি ইচ্ছা করলে কি করতে পারবা, এই যে এই তলাগুলোকে বড় করে ফেলতে পারবা না? তোমার যখন ইচ্ছা করবে তুমি উপরের তলাগুলোকে বড় করে ইনফিনিটি পর্যন্ত বিল্ডিং উঠাইতে পারবা না। কিন্তু তুমি এখানে আরেকটা বিল্ডিং বানাইছো, এখানে একদম উপরে আকাশের মধ্যে দিছো হচ্ছে সবচেয়ে বড় তলা, নিচে কিছু নাই। ধরো তুমি প্রযুক্তি আবিষ্কার হয়েছে, বাতাসে হচ্ছে তুমি নিচতলা বানাইছো, এবার তোমার মাটি কি এখানে নির্দিষ্ট না? তুমি পৃথিবীর ভিতরে ঢুকতে পারবা? পৃথিবীর ভিতরে ঢুকতে পারবা না। সো কারণ পৃথিবী নির্দিষ্ট, পৃথিবী তো আর মহাকাশের মতো বড় না, তুমি পৃথিবীর নিচে কতদূর পর্যন্ত যাবা? সর্বোচ্চ পৃথিবীর ভূগর্ভ পর্যন্ত যাবা, ওই যে কেন্দ্রস্থল, এর নিচে তো যাইতে পারবা না।
সো এখানে যখন একদম উপরের দিকে যখন বড় 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 অংশটা হয়ে যায়, সবচেয়ে বড় তলাটা হয়ে যায়, তখন এদিকে কি হয়ে যায়, বৃদ্ধিটা নির্দিষ্ট হয়ে যায়, অর্থাৎ আমরা আর উপরের দিকে বাড়তে পারি না। সো এখানে খেয়াল করে দেখো, যখন একটা ডালের মধ্যে উপরের দিকে বড় ফুল থাকে আর নিচের দিকে ছোট ফুল থাকে, তখন এই ডালের বৃদ্ধিটাই বড় ফুলের মধ্যেই সীমাবদ্ধ। আর যখন একটা ডালের মধ্যে নিচে ছোট ফুল থাকে আর উপরে নিচে বড় ফুল থাকে, উপরে আস্তে আস্তে ছোট ফুল তৈরি হয়, তখন এই ডালের বৃদ্ধিটা অসীম। ঠিক আছে, তাহলে আমাদের যে অসীম বৃদ্ধি ঘটে বা অনিয়ত বৃদ্ধির যে পুষ্পমঞ্জরি আছে, সেটা হচ্ছে অসীম পর্যন্ত কি হয়, ফুলের বৃদ্ধি। এবার আসো রেসিমসের প্রকারভেদ। খেয়াল করে দেখো, রেসিম, স্পাইক, স্পাইকুলেট, ক্যাপিচুলাম মুখস্থ। রেসিমসের প্রকারভেদ কি, 4টা। রেসিম, স্পাইক, স্পাইকুলেট, ক্যাপিচুলাম। আবার বলো, রেসিম, স্পাইক, স্পাইকুলেট, ক্যাপিচুলাম। আবার বলো, রেসিম, স্পাইক, স্পাইকুলেট, ক্যাপিচুলাম। এবার দেখো, প্রত্যেকটা নামের সাথে উদাহরণ মুখস্থ হয়ে যাবে। রেসিম দন্তস্ব আছে, উদাহরণ হচ্ছে সরিষা। স্পাইক, স্পাইক থেকে আমরা মনে রাখবো জাস্ট স্পাই। স্পাই মানে কি, গুপ্তচর। গুপ্তচর কখন হাঁটে, রাতের বেলা হাঁটে, এই জন্য স্পাইকের উদাহরণ হচ্ছে রজনীগন্ধা। দেন স্পাইকলেট, এবার কোন একটা স্পাই কি করছে, তার মিশন কমপ্লিট করতে লেট করছে, এই যে স্পাই লেট নামের মধ্যে আছে, স্পাই লেট। স্পাই যদি লেট করে, তারা কি তুমি ভাত খাইতে দিবা, তারা বলবা যাও তুমি ঘাস খাও এখন। সো স্পাইকলেটের উদাহরণ হচ্ছে ঘাস, ঠিক আছে, আর ধান গম। এবার ক্যাপিচুলাম, ক্যাপ আমরা কি করি, মাথায় পরি না, এই জন্য ক্যাপ মাথায় পরি, এই কারণে ক্যাপিচুলামের আরেকটা নাম হচ্ছে শিরোমঞ্জরি, শির মানে মাথা। ঠিক আছে, ক্যাপিচুলাম দেখতে কিসের মতো, ক্যাপিচুলাম দেখতে হচ্ছে এই যে সূর্যমুখীরা দেখছো না তোমরা, সূর্যমুখীর হচ্ছে এই যে মাঝখানে হচ্ছে বড় একটা হলুদ পার্ট থাকে এবং চারদিকে হচ্ছে পাতার মতো, ফুলের পাতার মতো অংশ থাকে। এই দেখো, এটা হচ্ছে সূর্যমুখীর মাঝখানের অংশটা এরকম জালের মতো থাকে, আর চারদিকে হচ্ছে এরকম পাতার মতো কিছু ফুলের অংশ থাকে। ঠিক আছে, সো সূর্যমুখীর মধ্যে যে ছোট ছোট ফুল দেখা যায়, সূর্যমুখী কিন্তু একটা ফুল না, এটা অনেকগুলো ফুলের সমষ্টি। সূর্যমুখীর আমরা যদি প্রস্থচ্ছেদ করি, অর্থাৎ এইভাবে কাটি, এইভাবে কাটলে আমরা যদি সাইড থেকে দেখি, তাহলে আমরা এমনে দেখব, এটা হচ্ছে আমাদের ক্যাপিচুলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্যাপিচুলাম। এখানে দেখো, ফুল যে ডালটাতে হয়েছে, ওই ডালটা ফুলে গেছে। নর্মালি আমাদের রজনীগন্ধায় আমরা কি দেখি, এই যে এই ডাল, এই ডালের উপরে হচ্ছে কাজ করতেছে না, আচ্ছা যাই হোক, রজনীগন্ধা আমরা কি দেখি, একটা ডালের মধ্যে অনেকগুলো ছোট ছোট ফুল, বাট এখানে হচ্ছে ডালটা লম্বা না, এখানে হচ্ছে ডালটা কি হয়ে আছে, ছোট হয়ে আছে। ঠিক আছে, একদম ছোট হয়ে ফুলে গেছে। সো এখানে আমরা মাঝখানে কিছু ছোট ছোট ফুলের মতো জিনিস দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় মধ্য পুষ্পিকা। আর এই যে এইদিকে আমরা জিব্বার মতো কিছু পুষ্পিকা দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় জিব্বা পুষ্পিকা। এবং ফুলের যে ছোট ফুল, বাংলা হচ্ছে পুষ্প, পুষ্পের চেয়ে ছোট, এগুলোকে বলা হয় পুষ্পিকা। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে মধ্য পুষ্পিকা, মাঝখানে আছে, এই যে মাঝখানে আছে মধ্য পুষ্পিকা, আর এগুলো সাইডে আছে জিব্বার মতো, এগুলো এই জন্য হচ্ছে জিব্বা পুষ্পিকা। ঠিক আছে, ওকে, তাহলে ক্যাপিচুলামের উদাহরণ হচ্ছে সূর্যমুখী গাঁদা। এবার হচ্ছে আমরা একটু স্পাইকুলেটের গঠনটা দেখবো, কারণ এটা মাঝে মাঝে আসে। এবার গ্লুম গ্লুম বলা আছে, এই গ্লুমটা নিয়ে তোমরা অনেকে প্যাস লাগাই ফেলো। মনে রাখবো, গ্লুম হচ্ছে কিছুই না, ফুলের অংশ। আমরা দেখছি না যে পুষ্পাক্ষ, বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক। সো এই বৃতি, দল এগুলোর বদলে আমরা স্পাইকুলেটে গ্লুম কথাটা ইউজ করি। অপুষ্পক মানে হচ্ছে এই গ্লুমের মধ্যে ফুল তৈরি হয় না। জিনিসটা কিরকম দেখো, এই যে এই দুইটা গ্লুম, এগুলো অনেক ছোট। গ্লুম মানে ওই যে বললাম ফুলের অংশ, এই দুইটা অংশ অনেক ছোট এবং এদের মধ্যে কি হয় না, কোনো ফুল তৈরি হয় না। পুষ্পক মানে ফুল, আর মানে না, তার মানে যেহেতু এগুলোর মধ্যে কোনো ফুল তৈরি হয় না, এগুলোকে বলা হয় অপুষ্পক গ্লুম। এই অপুষ্পক গ্লুমের ভেতরে থাকে হচ্ছে লেমা নামক একটা গ্লুম। এই লেমার কক্ষে তৈরি হয় প্যালিয়া। লেমার কক্ষে কেন বলছে, কারণ দেখো এই যে এটা হচ্ছে লেমা, লেমার ভেতরে ঢুকে আছে প্যালিয়া, এই জন্য বলছে লেমার কক্ষে প্যালিয়া তৈরি হয়। ঠিক আছে, লেমা হচ্ছে প্যালিয়াকে পালে। ওকে, আচ্ছা, তাহলে লেমার কক্ষে প্যালিয়া তৈরি হয় এবং প্যালিয়ার কক্ষে, এই দেখো প্যালিয়ার কক্ষে বা প্যালিয়ার ভেতরে তৈরি হয় হচ্ছে ফুলটা। ঠিক আছে, তাইলে লেমা এবং প্যালিয়া তারা দুইটাই কি করতেছে, ফুলটাকে গঠনে হেল্প করতেছে না, এই কারণে লেমার প্যালিয়া দুইটাকেই বলা হয় সপুষ্পক গ্লুম। ওকে, আচ্ছা, তাহলে আমরা স্পাইকুলেট বুঝে ফেললাম। এবং এই স্পাইকুলেট দেখা যায় ধানের মধ্যে। এবার হচ্ছে ফুলের 4টা স্তবকের যে বহুবচন আর একবচন, এটা আমরা দেখব। ঠিক আছে, সো একটা বৃতি গঠিত হয় কিভাবে, এই যে এগুলো হচ্ছে বৃতি, এটা হচ্ছে বৃতি। ঠিক আছে, বৃতি জিনিসটা কি, গোলাপ ফুল যে দেখো তোমরা, এই যে এটা হচ্ছে একটা গোলাপ ফুল, এই গোলাপ ফুলের নিচে এরকম সবুজ একটা অংশ থাকে না, এই অংশটার নাম হচ্ছে বৃতি। সো বৃতির প্রত্যেকটা অংশ, এই বৃতিটাকে যদি আমরা ছড়াই, খুলে এনে এরকম ছড়াই টেবিলের মতো, তাহলে এরকম আমরা দেখবো বিভিন্ন অংশ দেখা যায়। সো বৃতির প্রত্যেকটা অংশকে বলা হয় সেপাল বা বৃত্ত অংশ।
এরকম দলের অংশকে পেটাল, পুংস্তবকের অংশকে স্টেমেন, স্ত্রীস্তবকের অংশকে কার্পেল, সেটা আমরা এখানে দেখতেছি। সো এটা এখানে দেখো, পুং স্ট্যালিন স্ত্রীর ভয়ে কাঁপে। স্ট্যালিন হচ্ছে রাশিয়ার অনেক শক্তিশালী একজন শাসক ছিলেন। উনি হচ্ছে স্ত্রীর ভয়ে কাঁপতো, কিন্তু বৃত্তিপ্রাপ্ত সেপাইয়ের দলকে সে পেটাইতো। ঠিক আছে, এবার দেখো পুংস্তবকের পুংস্তবকের প্রত্যেকটা অংশকে বলা হয় স্টেমেন। স্ত্রীস্তবকের প্রত্যেকটা অংশকে বলা হয় কার্পেল। বৃত্তির প্রত্যেকটা অংশকে বলা হয় সেপাল, আর দলের প্রত্যেকটা অংশকে বলা হয় পেটাল। এবার হচ্ছে অ্যাস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস। এখন পুষ্পপত্র কি? ফুলের বৃতি আর দল, এটাকে বলা হয় পুষ্পপত্র। বৃতি দল বুঝো তো? বৃতি দল হচ্ছে, ধরো এই যে সবুজ যে অংশটা থাকে নিচের অংশ, এটা হচ্ছে বৃতি। বৃতির উপরে থাকে এই যে দল, ঠিক আছে? দলের ভেতরে থাকে হচ্ছে ডিম্বক, তার উপরে থাকে হচ্ছে পুংকেশর। ঠিক আছে, এগুলো তো একদম বেসিক জিনিস। সো এই পুষ্পপত্র বিন্যাস বলতে বৃতি এবং দল ফুলের মধ্যে কিভাবে আছে এই জিনিসটাকে বোঝায়। সো তোমাদের এখান থেকে এত কিছু জিজ্ঞেস করবে না, তোমাদের বলে আচ্ছা বলো মুক্ত অ্যাস্টিভেশন কোথায় দেখা যায়, তখন তোমাকে বলতে হবে গন্ধরাজে। তাহলে গান্ধীরাজা মুক্ত, গন্ধরাজে মুক্ত অ্যাস্টিভেশন, জবাকন্দ বাবলার প্রান্ত হচ্ছে বৃতি। সো এখানে হচ্ছে অ্যাকচুয়ালি নেমনিক পুরোটা দেয়া আছে, এখানে বোঝানোর কিছুই নাই। ঠিক আছে, ওকে। আর ছবি যেটা হচ্ছে ওই যে তোমাদের টুইস্টেড পুষ্পপত্র বিন্যাস দেখতে কিরকম, কুইন কাউন্সিল দেখতে কিরকম, এটা তো তোমাদের সিকিউ যখন আবার ওয়ান শট নিব তখন তোমরা দেখে নেবে। ঠিক আছে, এটা আমরা জাস্ট এমসিকিউ দেখতেছি। সো এখান থেকে নেমনিকটা জাস্ট দেখে নিলে হচ্ছে, আমি আর প্রত্যেকটা বলতেছি না। পুংস্তবক বা অ্যান্ড্রিসিয়াম, এই জায়গাতে এই পুরোটা হচ্ছে পুংস্তবক। এই পুংস্তবকের প্রত্যেকটা অংশকে বলা পুংকেশর। একটা পুংকেশরে কি থাকে? এই যে একটা পুংদণ্ড এবং পরাগ থলি। পরাগ থলির ভেতরে কি তৈরি হয়? পরাগ রেণু তৈরি হয়। ওকে, এবং এরকম অনেকগুলো পুংকেশর মিলে একসাথে তৈরি হয় একটা পুং স্তবক। আচ্ছা, এখন এই পুংস্তবক থেকে জাস্ট দুইটা এমসিকিউ আসে। বৃক্কাকার পরাগথলি কোথায় পাওয়া যায়? জবাতে। সর্বমুখ পরাগথলি পাওয়া যায় হচ্ছে ধানে। পরাগথলির আরেক নাম পরাগধানী। ধানী মানে ধারণ করে যে। ঠিক আছে, আচ্ছা। আর এখানে টেট্রাডিনামাস ডাইডিনামাস বলে একটা কথা আছে। যদি এরকম হয় 4টা পুংকেশর লম্বা, তাহলে 4 গ্রিক হচ্ছে টেট্রা, তখন সেটাকে বলা টেট্রাডিনামাস পুংস্তবক। আর যদি এরকম হয় যে 2টা পুংকেশর লম্বা, তখন সেটাকে বলা হয় ডাইডিনামাস পুংস্তবক। এবার স্ত্রীস্তবক গাইনিসিয়াম, এটা অলরেডি দেখে ফেলছি। এখানে জাস্ট একটা জিনিস দেখা দিই, এই জিনিসটা হচ্ছে স্ত্রী কেশর, ঠিক আছে, বা গর্ভপত্র। এখানে হচ্ছে এই পাতাটার মধ্যে হচ্ছে গর্ভধারণ করবে ফুল। সো যদি এরকম অনেকগুলো স্ত্রী কেশর একসাথে থাকে তখন সেটাকে আমরা বলি স্ত্রী স্তবক। বাট যদি এরকম হয় যে একটা ফুলে একটাই স্ত্রী কেশর আছে, তখন ওই একটা স্ত্রী কেশরকে আমরা স্ত্রী স্তবক বলবো। আমরা অনেক সময় ভুলে কি করি, স্ত্রী স্তবক আর স্ত্রী কেশর পেঁচায় ফেলি। স্ত্রী স্তবক আলাদা জিনিস, স্ত্রী কেশর আলাদা জিনিস। অনেকগুলো স্ত্রী কেশর মিলে একটা স্ত্রী স্তবক হয়। বাট যদি কোনো একটা জায়গায় একটাই স্ত্রী কেশর থাকে তখন সেটাই স্ত্রী স্তবক। যেমন অনেকগুলো সৈন্য মিলে একটা সেনাবাহিনী হয়, কিন্তু কোন একটা সেনাবাহিনীতে যদি একজনই সৈন্য থাকে তাহলে ওই একজন সৈন্যই হচ্ছে সেনাবাহিনী। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে সেনাবাহিনী, এটা হচ্ছে সৈন্য। এবার আসা হচ্ছে গর্ভ, পাদ, কোটি, শীর্ষ। এইগুলো আমরা কিভাবে মনে রাখবো? এটা মনে রাখার আগে আমি তোমাদের এমসিকিউ আনসারটা শিখাই দিই, তারপর আমরা বুঝবো। সো মনে রাখবা পাদ, কোটি, শীর্ষ। পাদ, কোটি, শীর্ষ। পাদ মানে নিচে, কোটি মানে মাঝখানে, শীর্ষ মানে উপরে। পাদ, কোটি, শীর্ষ। সজদা, শিগো, পেকু। পাদ, কোটি, শীর্ষ, সজদা, শিগো, পেকু। তাহলে গর্ভ পাদ ফুল সরিষা, জবা, ধান। গর্ভ কোটি ফুল শিম, গোলাপ। গর্ভ শীর্ষ ফুল পেঁপে, কুমড়া। এবার আমরা বুঝি যে জিনিসটা আসলে কি। যখনই তোমাদেরকে বলবে গর্ভ পাদ পুষ্প, পাদ মানে নিচে, তখন তোমরা এভাবে পড়বা, গর্ভাশয়ের পাদে পুষ্প। পাদে মানে নিচে, তাহলে গর্ভাশয়ের নিচে পুষ্প। তার মানে ফুলটা কোথায় আছে? ফুলের সবগুলো অংশ আছে গর্ভাশয়ের নিচে। ফুলের সবগুলো অংশ, এটা ধরো গর্ভাশয়, গর্ভাশয়ের নিচে ফুলের সবগুলো অংশ। কি কি অংশ আছে? একটা ফুলের বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক। তার মানে বৃতি, দল, পুংস্তবক এগুলো কি আছে? ফুলের গর্ভাশয়ের নিচে। তার মানে গর্ভাশয়টা কই আছে? উপরে। তাইলে দেখো গর্ভপাদ পুষ্পে গর্ভাশয়টা কিন্তু উপরে। এই জন্য গর্ভপাদ পুষ্পের গর্ভাশয়টাকে বলা হয় অধিগর্ভ গর্ভাশয়। অধি মানে উপরে। ঠিক সেম ভাবে গর্ভ শীর্ষ পুষ্প, তার মানে কি গর্ভাশয়ের শীর্ষে পুষ্প। তার মানে কি গর্ভাশয়টা নিচে, বাকি অংশ সব উপরে। আর গর্ভাশয় যেহেতু নিচে, তাহলে গর্ভশীর্ষ পুষ্পে গর্ভাশয়টা কই থাকে? নিচে যেহেতু থাকে, নিচে মানে অধ, এই জন্য এটা বলা অধগর্ভ গর্ভাশয়। আর গর্ভ কোটি পুষ্প, কোটি মানে হচ্ছে মাঝখানে বা ঘিরে থাকা।
সো গর্ভকটি পুষ্পে গর্ভাশয় আর ফুলের সবগুলো স্তবক একই লেভেলে থাকে। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে দেখা দিলাম, এটা অনেকেই বোঝে না, মানে বুঝলেও এটা মনে রাখতে পারে না। এবার পেরিয়ান্থ বা পুষ্পপুট, যদি কোনো একটা ফুলের বৃতি এবং দল দেখতে একই রকম হয় তখন সেটাকে বলা হয় পেরিয়ান্থ। বৃতি আর দলটা আমি আরেকবার একটু ক্লিয়ার করে দিই। গোলাপ ফুলের যখন কলি অবস্থায় থাকে তখন গোলাপ ফুলের চারদিকে সবুজ যে অংশটা থাকে না, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে বৃতি। আর যখন গোলাপ ফুলটা ফুটে যায় তখন ওই বৃতিটা কিন্তু নিচে চলে যায়, মানে কলির যেই সবুজ অংশগুলো এগুলো নিচে চলে যায়। আর উপরের অংশে কি দেখা যায়, লাল লাল জিনিস আমরা দেখতে পারি, তাই না? ওই লাল জিনিসগুলো হচ্ছে দল। এবার আসা হচ্ছে এখানে কিছু খুচরা এমসিকিউ দেয়া আছে যে সম্পূর্ণ বা সমাঙ্গ পুষ্প বা উভলিঙ্গ পুষ্প। এবার আমি বলে দিই, সমাঙ্গ সম অঙ্গ একটা উদ্ভিদের প্রত্যেকটা স্তবকের সবাই যদি দেখতে সেম হয়, যেমন সবগুলো দল দেখতে সেম, সবগুলো বৃতি দেখতে সেম, সবগুলো স্ত্রী স্তবক দেখতে সেম, সবগুলো পুংস্তবক দেখতে সেম, তখন তাদেরকে বলা হয় সমাঙ্গ পুষ্প। একটা ফুলে যদি 4টা স্তবক থাকে, বৃতি, দল, পুংস্তবক, স্ত্রী স্তবক, তখন সেটাকে বলা হয় সম্পূর্ণ পুষ্প। একটা ফুলে যদি 4টা স্তবকের একটা মিস যায় তাহলে সেটাকে বলা হয় অসম্পূর্ণ পুষ্প। যদি কোনো একটা ফুলে শুধু স্ত্রী স্তবক থাকে তাহলে সেটা একলিঙ্গ পুষ্প। কোনো একটা ফুলে যদি 2টা স্তবকই থাকে, পুংস্তবক, স্ত্রী স্তবক, তাহলে সেটা উভলিঙ্গ পুষ্প। আর কোনো ফুলে যদি কোনো স্তবকই না থাকে তাহলে সেটা হচ্ছে, মানে পুংস্তবক, স্ত্রী স্তবক কোনোটাই না থাকে, তাহলে সেটা হচ্ছে ক্লিপ পুষ্প বা নিউট্রাল পুষ্প, মানে ওটা কোনো লিঙ্গ নাই। আর এখানে হচ্ছে প্রতিসমতার বেসিসে পুষ্পকে ভাগ করা হয়েছে। প্রতিসমতা মানে একটা ফুলকে সমান 2 ভাগে কতবার ভাগ করা যায়, ঠিক আছে? যেমন একটা ফুটবল, এটা কি অসীম সংখ্যক প্রতিসম, কেন? কারণ একটা ফুটবলকে অসীমবার সমান 2 ভাগে ভাগ করা যায়। হচ্ছে ত্রংশক, চতুর্থংশক, পঞ্চমাংশক। যদি উদ্ভিদের যে স্তবকগুলো আছে, পুংস্তবক, স্ত্রী স্তবক, বৃতিদল, এগুলো যদি 3-এর গুণিতক হয়, মানে ধরো কোনো একটা ফুলের মধ্যে 3টা পুংস্তবক আছে, 3টা পুংকেশর আছে, 6টা বৃতি আছে, 9টা দল আছে, তখন সেটা ত্রংশক। আর 4 থাকলে চতুর্থংশক, 5-এর গুণিতক হইলে পঞ্চমাংশক। এবার আসো অমরা বিন্যাস। অমরা জিনিসটা কি? অমরা জিনিসটা হচ্ছে, ধরো এটা হচ্ছে মা, এটা হচ্ছে বেবি, ঠিক আছে? তাহলে মা আর বেবির মধ্যে যেই জিনিসটা সংযোগ স্থাপন করে সেটাকে বলা হয় অমরা। সো এটা হচ্ছে একটা ফুল, উদ্ভিদের গর্ভাশয়। এই গর্ভাশয়ের ভেতর আছে ডিম্বক। তাহলে ডিম্বকের সাথে গর্ভাশয়ের যেই অংশটা সংযোগ স্থাপন করে, ডিম্বকের সাথে গর্ভাশয়ের সংযোগ স্থাপন করে যে জিনিসটা, সেটাকে বলা হয় অমরা। এখন এই অমরার চারদিকে ডিম্বক কিভাবে আছে সেটার উপর বেস করে অমরা বিন্যাস করা হয়। দেখো এই জিনিসটা তোমরা নিজেরাই বুঝবা, ঠিক আছে? এটা আমি পড়াইতেছি না, এটা এখান থেকেই বোঝা যাইতেছে। এখানে আমি জাস্ট বলতেছি যে তোমাদেরকে নেমনিকগুলো বলে দিছি যে তোমাকে পরীক্ষা এরকম করে আসবে, আচ্ছা বলো তো মূলীয় অমরা বিন্যাস দেখা যায় কোন উদাহরণে? তখন এখানে তোমার থাকবে ত্রিধারা, সূর্যমুখী, ধান, যেটা থাকবে সেটাই হচ্ছে আনসার। এবার আসা হচ্ছে ফল। ফলের মধ্যে আমরা এখানে জাস্ট 2টা ধরন দেখাবো, বাকিটা তোমাদের এটা একটু কষ্ট করে বই থেকে পড়তে হবে, ঠিক আছে? এটার কোনো নেমনিক নাই, এটা বই থেকে কষ্ট করে পড়তে হবে। এতক্ষণ বহুত নেমনিক দিছি, বেশি নেমনিক দিলে হচ্ছে পরীক্ষার হলে কিছুই মাথা থাকবে না। সো প্রকৃত ফল হচ্ছে যেই ফলটা গর্ভাশয় থেকে তৈরি হয় সেটা হচ্ছে প্রকৃত ফল, আর যেই ফলটা হচ্ছে গর্ভাশয় থেকে তৈরি হয় না সেটা হচ্ছে অপ্রকৃত ফল। এখন তোমাকে যদি একটা ফলের নাম বলা হয় তাহলে তুমি কি বলবা? আম, জাম, লিচু। সো আম, জাম, লিচু হচ্ছে প্রকৃত ফল, আর অপ্রকৃত ফল হচ্ছে এই যে কাঁঠাল, আপেল, আনারস, চালতা, ডুমুর, এগুলো হচ্ছে অপ্রকৃত ফল, কারণ এগুলো গর্ভাশয় বাদে অন্য জায়গা থেকে তৈরি হয়। এখন তোমাদের বইয়ে ফলের আরো অনেক উদাহরণ আছে, এগুলো একটু কষ্ট করে বই থেকে তুলতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে তাও আমি কিছু জিনিস বলার ট্রাই করছি যে সরল ফল, গুচ্ছিত ফল, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কি? সরল ফল হচ্ছে একটা ফুল থেকে যদি একটা ফল হয় তাহলে সেটা সরল ফল, আর গুচ্ছিত ফল হচ্ছে একটা ফুল থেকে যদি এক গুচ্ছ ফল হয় তখন সেটাকে বলা হয় গুচ্ছিত ফল, ঠিক আছে? এবার আসো পুষ্প সংকেত। পুষ্প সংকেত মনে রাখবা, ম প উম প উবৃবৃদ পুপুঙ্গ। কি বলছি? ম প উম প উবৃবৃদ পুপুঙ্গ। আবার বলো আমার সাথে, ম প উম প, এই যে দেখে দেখে বলো, ম প উম প উবৃবৃদ পুপুঙ্গ, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে পুরুষ চিহ্ন, এটা হচ্ছে স্ত্রীর চিহ্ন, আর এটা হচ্ছে উভলিঙ্গের চিহ্ন। দেখো পুরুষটারা এনে স্ত্রীর উপর বসায় দিলে উভলিঙ্গ হয়ে যায়, ঠিক আছে? এই জিনিসটা দিয়ে বোঝা হচ্ছে এক প্রতিসম। এই যে দেখো মাঝখান দিয়ে কাটা হয়েছে 2 পাশে সমান, এটা হচ্ছে এক প্রতিসম। এখানে মাঝখান দিয়ে কাটা হয়েছে 2 পাশে সমান, এক প্রতিসম। আর এটা দিয়ে বোঝা হচ্ছে বহু প্রতিসম, ঠিক আছে? আচ্ছা, যদি এখানে 1 থাকে, নিচে 1 থাকে, তার মানে উপবৃতি হচ্ছে একটা। এটা দিয়ে কি বোঝায় দেখো, মঞ্জরি পত্র, উপমঞ্জরি পত্র, উপবৃতি, বৃতি, দল, পুষ্পপুট, পুংস্তবক বা পুংকেশর, আর এটা হচ্ছে গর্ভপত্র, ঠিক আছে? আচ্ছা,
এখন এই জায়গাতে খেয়াল করে দেখো, যদি এখানে 1 থাকে তার মানে উপবৃত্তি একটা, যদি এখানে 5 থাকে তার মানে দল হচ্ছে 5টা, যদি 5-এর পাশে এরকম ব্র্যাকেট থাকে তার মানে হচ্ছে 5টা দল একসাথে জোড়া লেগে আছে, তার মানে ধরো এটা একটা দল, এটার সাথে লেগে আছে আরেকটা দল, আরেকটা দল, আরেকটা দল, আরেকটা দল। আর যদি শুধু এরকম 5 থাকতো তার মানে এরকম প্রত্যেকটা দল আলাদা, ঠিক আছে? দল মানে হচ্ছে পাপড়ি যেটা না, ওটা আমরা দল বলি। ওকে, আর যদি এরকম হয় যে ধরো এই যে উপবৃত্তি আর বৃত্তির উপর এরকম দাগ আছে, তার মানে উপবৃত্তি আর বৃত্তি দুইটা একসাথে লেগে আছে, ঠিক আছে? ওকে, আমরা বুঝে ফেলছি। এবার আমরা দেখব হচ্ছে পুষ্প সংকেত জবার। জবার পুষ্প সংকেত এভাবে মনে রাখবা, প্লাস উভ উপরিবৃদ্ধ পুঙ্গ, প্লাস উভ উপরিবৃদ্ধ পুঙ্গ, ঠিক আছে? 5 ব্র্যাকেট 5 ব্র্যাকেট ব্র্যাকেট, 5 ব্র্যাকেট 5 ব্র্যাকেট ব্র্যাকেট, উপরিবৃদ্ধ পুঙ্গ 5 ব্র্যাকেট 5 ব্র্যাকেট ব্র্যাকেট, মানে 2 4 5, এই তিনটাতে হচ্ছে ব্র্যাকেট আছে, বাকিগুলোতে ব্র্যাকেট নেই, ঠিক আছে? আর এটার ব্যাখ্যা এটা হচ্ছে সিকিউ যেটা আছে, সিকিউর হচ্ছে ওইখানে বলবো। ওকে, আচ্ছা, আর ধানের পুষ্প সংকেত হচ্ছে মপ উমপ প্লাস উভ পুপুঙ্গ, তাহলে প্লাস উভ উপরিবৃদ্ধ পুঙ্গ, আর আরেকটা হচ্ছে মপ উমপ প্লাস উভ পুপুঙ্গ। এখন কঠিন লাগতেছে ভাই, এটা তো মনে থাকবে না, কি পুপুঙ্গ চিংপুং বলতেছেন চাইনিজদের মতো, পরীক্ষার আগে গিয়ে বই ধরলে তো এরকম মনে হবেই, ঠিক আছে? সো এটা যদি তুমি 3-4 বার মুখস্থ করো, যেমন ধরো আমি সিম্পলি বলি, যখন তুমি যখন ইংলিশ এ কোনো গান শোনো, তখন গানটা প্রথমবার শুনলে কিন্তু আমরা কেউই বুঝি না, রাইট? আমাদের কি করতে হয়, গানের লিরিক্স শুনতে হয়, ঠিক আছে? ইউটিউবে সার্চ মাইরা লিরিক্স দেখি আমরা। সো সেই লিরিক্স দেখলে আমরা কি করতে পারি, গানটা যখন আস্তে আস্তে কয়েকবার শুনি, 5 বার 10 বার 20 বার শুনি, তখন কিন্তু লিরিক্স আমাদের নিজেদেরই মুখস্থ হয়ে যায়, রাইট? এই জিনিসটাও এরকম, তুমি যতবার এটা শুনবা, যতবার এটা বলবা, ততবার হচ্ছে এটা মুখস্থ হয়ে যাবে। সো আমরা এতক্ষণ আমাদের পুরোপুরি হচ্ছে বইয়ের এই পুষ্প সংকেত টঙ্কেত সহ একদম এটুকু পর্যন্ত চলে আসছি। পুষ্প প্রতীক আমাদের হচ্ছে এমসিকিউতে আসে না, সো আমরা এটা আপাতত দেখতেছি না। আমাদের এখন আছে হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ আর দ্বিবীজপত্রী উদ্ভিদ। একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ হিসেবে আমরা পোয়েসি শিখবো, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ হিসেবে আমরা মালভেসি শিখবো। এবার একটু খেয়াল করে দেখো, একবীজপত্রী উদ্ভিদের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকে। প্রথমে যে জিনিসটা মনে রাখবে, একবীজপত্রী উদ্ভিদ হচ্ছে নারিকেল গাছ। নারিকেল গাছ দেখতে কিরকম, নামের মধ্যে আছে এক বীজপত্রী, তার মানে ওর বীজপত্র কয়টা, একটা, কমন সেন্স। অস্থানিক মূলগুলো গুচ্ছ মূলতন্ত্র গঠন করে। নারিকেল গাছের দেখবে নিচের দিকে গুচ্ছের মতো করে হচ্ছে মূলগুলো থাকে, গুচ্ছমূল। নারিকেল গাছের পাতা কি সমান্তরাল, যে বলাই তো হয়েছে একবীজপত্রী উদ্ভিদের পত্রবিন্যাস শিরাবিন্যাস হচ্ছে সমান্তরাল। এবং একবীজপত্রী উদ্ভিদ এর পুষ্পপত্র সংখ্যা হচ্ছে 3 বা তার গুণিতক, অর্থাৎ ট্রাইমেরাস, ঠিক আছে? বাস, এবার আমাদের এগুলো কিচ্ছু জানা লাগবে না, আমরা এগুলো কিচ্ছু দেখবো না, এইটা দেখবো শুধু। শনাক্তকারী বৈশিষ্ট্য একবীজপত্রী উদ্ভিদের এভাবে মনে রাখবা, কাণ্ডনালা মধ্যফাপা পত্রমূল কাণ্ডবেষ্টন লিগিউল বিশিষ্ট। আবার বলতেছি, কাণ্ডনালা মধ্যফাপা পত্রমূল কাণ্ডবেষ্টক লিগিউল বিশিষ্ট। এবার এর পরের পার্টটা গল্পের দিয়ে আমরা মনে রাখবো। একজন স্পাই, সে সব দিকে যায় কিসের মতো, পালকের মতো। এবং কিভাবে, একা একা। একজন স্পাই, স্পাই মানে কি, গুপ্তচর, সে সব দিকে যায় কিসের মতো, পালকের মতো। পালক যেরকম শব্দ ছাড়া হাঁটে, সেও হাঁটে। এবং কিভাবে, একা একা। এবার দেখো, স্পাই দিয়ে হচ্ছে স্পাইকোলেট, পুষ্পবিন্যাস স্পাইকোলেট, পরাগধানী হচ্ছে সর্বমুখ, পালকের ন্যায় হচ্ছে গর্ভমুণ্ড, আর গর্ভাশয় হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট। কেন গর্ভমুণ্ডটা পালকের ন্যায়, কারণ গর্ভমুণ্ড যদি পালকের ন্যায় না হয়, তাহলে পরাগায়নে কি করতে পারবে না, ফুল ধরতে পারবে না, ঠিক আছে? কারণ একবীজপত্রী যে সকল উদ্ভিদ আছে এদের ফুলে কোনো গন্ধ নাই, এই জন্য এদের বাতাসের সাহায্যে পরাগায়ন করতে হয়। বাতাসের পরাগটা যাতে ঠিকমতো ধরতে পারে, কারণ পালকের না গর্ভাশয় থাকতে হয়। এদের অমরাবিন্যাস হচ্ছে মূলীয়, ফল ক্যারিওপসিস, এটুকু জাস্ট একটু মনে রাখবো। এবার এই যে সাধারণ বৈশিষ্ট্য, এগুলো কিচ্ছু পড়া লাগবে না, এগুলো পরীক্ষায় আসে না। আমরা এরপরে চলে আসবো হচ্ছে পোয়েসির বৈশিষ্ট্য, এটার পরে চলে আসবো পোয়েসির গুরুত্বপূর্ণ কিছু উদ্ভিদ। এর মধ্যে দেখো আছে বাঁশ। বাঁশ দিয়ে মনে রাখবা, ব্যাম্বোসা ব্যাম্বোস বাঁশ, এটি এক প্রকার ঘাস, এর প্রজাতি 28, সুন্দরবনে এর নেই কোনো বসবাস, ঠিক আছে? ওকে, এবং এই প্রত্যেকটার হচ্ছে বৈজ্ঞানিক নাম জানতে হবে, ওরাইজা স্যাটিভা, স্যাক্কারাম অফিসার নাম। বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে আমি বলে দিই, বৈজ্ঞানিক নাম উচ্চারণটা মুখস্থ করবা, মানে বৈজ্ঞানিক নাম কি সঠিক উচ্চারণ না, বৈজ্ঞানিক নামের বানানের যে উচ্চারণটা মুখস্থ করবা, ঠিক আছে? ওকে, সো এখান থেকে জাস্ট এগুলো আমরা সবাই জানি। আচ্ছা বলো তো,
ভুট্টা আমরা কি করি? ভুট্টা আমরা খাই, খই বানাই, পপকর্ন বানাই, ওইটাই বলছে এখানে, সিম্পল জিনিস। এটা জাস্ট একবার রিডিং দেবা। বৈজ্ঞানিক নামটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট লাগবে। তারপরে যে সাইনোডন ড্যাকটাইলন, দুর্বাঘাস, লন তৈরি, পশুখাদ্য, ঔষধি উদ্ভিদ হিসেবে ব্যবহৃত। লন মানে হচ্ছে ওই যে বাড়ির সামনে যে উঠানটা আছে না, উঠানের মধ্যে দুর্বাঘাস লাগায়, এবং দুর্বাঘাস কিন্তু ক্ষত নিরাময়ে ব্যবহার করা হয়। এবার আসো দ্বিবীজপত্রী উদ্ভিদ। আচ্ছা, এই দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে আমাদের জানতে হবে হচ্ছে মালবেসি গোত্র, দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ হিসেবে। সো মালবেসি গোত্রের উদাহরণ হিসেবে জাস্ট দুইটা উদ্ভিদের নাম মনে রাখো, একটা হচ্ছে জবা আর একটা হচ্ছে ঢেঁড়স। এই দুইটা দিয়ে সব বৈশিষ্ট্য মনে রাখতে পারবা। জবা ফুলের তোমরা প্র্যাকটিক্যাল করছো না, ওই জবা ফুলের প্র্যাকটিক্যালে যা আছে এখানে তাই, সেম জিনিস। সাথে ঢেঁড়সের কথা কেন বললাম? কারণ কচি অংশ রোমস এবং মিউসিলাস পূর্ণ, ঢেঁড়সের সেম, এবং ঢেঁড়স দ্বিবীজপত্রী উদ্ভিদই। ঠিক আছে, সো এই বৈশিষ্ট্যগুলো জাস্ট আমাদের জানা লাগবে। ওকে, আর এইখানে এগুলো আমরা দেখবো না, স্বভাব স্বকীয়তা এগুলো আমরা দেখবো না। এই যে এটা মালবেসি গোত্রের প্রধান উদ্ভিদ সমূহ, এদের অর্থনৈতিক গুরুত্ব কি কি আছে? জবা হিবিস্কাস রোজা সাইনেন্সিস কি কি করে, ঢেঁড়স কি কি করে, কার্পাস্তুলা কি কি করে। এর মধ্যে আমি স্পেসিফিক নাম বলে দিই। জবা, জবা হচ্ছে কি করে, জবার কলি সকালে কিছুদিন খেলে দুর্বলতা কেটে যায়। ঠিক আছে, তারপর জবা ফুল রক্ত আমাশয় অর্শরোগের ওষুধ। ঢেঁড়স, ঢেঁড়স হচ্ছে বহুমূত্র রোগ, ডায়াবেটিসের উপকার করে। তারপরে কার্পাস্তুলা থেকে সুতা তৈরি করা যায়। তারপরে হচ্ছে শৈল্য চিকিৎসা, মানে সার্জারিতে ইউজ করি আমরা তুলা। এই যে মেস্তা বা চুকৈর, চুক্কা মানে টক, চুক মানে টক, মেস্তা বা চুকৈর দিয়ে কি করা হয়, টক হিসেবে খাওয়া যায়। এইগুলো ইম্পর্টেন্ট। এই যে ছোট ছোট লাস্টের পয়েন্টগুলো, ইন্ডিয়ান টিউলিপ দিয়ে কাঠ দিয়ে খেলনা বানানো যায়, ইন্ডিয়ান টিউলিপের কাঠ দিয়ে খেলনা বানানো যায়। মরিচ ফুল শোভাবর্ধনকারী উদ্ভিদ, স্থলপদ্ম ফুল ও বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে, এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে, সো এই হচ্ছে তোমাদের চ্যাপ্টার 7।